সকাল সকাল রেডি হয়ে বসে আছে একা উদ্দেশ্য আজকে সে গ্রামের বাড়ি যাবে। কোনো দিনও সে গ্রামের বাড়ি দেখেনি, তাই তার আজকে তার উৎসাহের কোনো সীমা নেই। আপাতত বাড়ির নিচে অপেক্ষা করছে তার ভাইয়ার জন্য, কারণ তার ভাইয়া তাকে আনতে আসবে। তারপরে একসাথে নিয়ে কমলাপুর রেল স্টেশনে যাবে আর সেখান থেকেই ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। সে কতক্ষণ ধরে অপেক্ষা করে আছে, কিন্তু তার ভাইয়ের আসার কোনো নামই নেই। সে একবার হাঁটছে, একবার এই দিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। হ্যাঁ, অবশ্য সাথে তার বাবাও আছে। তিনি অনেকক্ষণ ধরে বলছে যে তোর ভাইয়া আসলে দরজায় নক করবে বা ডাক দিবে, কিন্তু একা তো বোঝার পাত্রী নয়। সে বলে দিয়েছে যে যেন কোনো রকম দেরি না হয়, যদি দেরি হয় তাহলে যদি ট্রেন ছুটে যায় তখন সে যাবে কি করে গ্রামের বাড়িতে, তখন তো আরও কে নিয়ে যাবে না। এই জন্য সে আগে থেকে রেডি হয়ে এখানে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে একটা গাড়ি দেখা গেল। তবে গাড়ি দেখে কিঞ্চিত ভ্রু কুঞ্চিত হল একার। কারণ এই বা গাড়িতে ওর ভাইয়ের না, ওদের তো কোনো গাড়িই নেই, তাহলে এই গাড়ি ভাইয়া কোথায় পেল? গাড়ি ওদের সামনে এসে দাঁড়াতে এই ভিতর থেকে গুলজার বের হয়ে আসলো। একার বাবা ওকে দেখে মুচকি হাসলেও একার বিরক্তির সীমা চরম পর্যায়ে চলে গেল। এই ছেলে আবার এসেছে, তার মানে আবার কিছু না কিছু করে ওকে ফাঁসিয়ে দেবে। গুলজার, তুমি এইখানে? গুলজার একার দিকে তাকালো এক পলক। মাথায় একটা বেনি করে আর কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে এই হালকা শ্যামলা গরনের মেয়েটিকে বেশ সুন্দরী লাগছে। অবশ্য একার গোলগাল দুইটা গাল তাকে আরো বেশি মিষ্টি বাচ্চাদের মতন করে দেয়। হাইট তেমন খুব বেশি যে তেমন না, আবার কম সেটাও না, মাঝারি ধরনেরই। হ্যাঁ আঙ্কেল, আমি এসেছি। আসলে ট্রেনের সিট পাওয়া যায়নি পর্যাপ্ত পরিমাণে, এই জন্য আমি একা আর আমার দুই ভাই বোন আমরা চারজন গাড়ি করে যাব। একার বাবা খানিকটা চিন্তিত হয়ে গেলেন। গাড়ি করে যাবে বাবা? এতটা পথ গাড়ি করে যেতে পারবে? দেখো বাবা, তোমার বোনও আছে আর আমার মেয়ে হোক, দুইটা মেয়েকে নিয়ে বলতে গেলে তো তিনজনই বাচ্চা, তুমি নিয়ে যেতে পারবে তো একা একা? গুলজারের মুখে মুচকি হাসি দেখা দিল, যার অর্থ তার ওপর ভরসা রাখতে যে কোনো ক্ষতি হতে দেবে না। হ্যাঁ, একা ও সেটা জানে যে ও কারো ক্ষতি হতে দেবে না, কিন্তু ভয় তো একটা থেকেই যায়। তারপর আবার গুলজার করে রাজনীতি। শত্রুর অভাব নেই, যদি কোনোভাবে জানতে পারে সবকিছু, যদি কোনো সমস্যা হয়। কিন্তু গুলজারের ভরসায় ছেড়ে দিলেন উনি ওদেরকে। ছেলেটা আর যাই হোক দায়িত্ববান আছে, ভরসা করার মতন। এই জন্যই ভরসা করে ওকে ছেড়ে দিল। গাড়ি নিয়ে রওয়ানা দিল সবাই। একা সামনে বসেছে, গুলজারের পাশে, আর নিশি নিশান পিছনে বসেছে। দুইজনে সব সময়ের মতন দুষ্টামি করছে। একটা বিষয় খেয়াল করল, একা যে নিশান বাইরে তেমন কথা না বললেও নিশার সাথে বেশ ভালোই দুষ্টামি করে। খাওয়া দাওয়া করেছিস? একা এতক্ষণ নিশান নিশির দিকে খেয়াল করাই বুঝতে পারেনি যে কথাটা গুলজার ওকেই বলেছে। এজন্য একার থেকে উত্তর আসলো না। গুলজার চুপ করে গেল। তারপর সামনের একটা দোকানের সামনে গাড়ি থামালো। তখন একার খেয়াল হল, গুলজার বেরিয়ে গেল গাড়ি থেকে। তারপর সামনের একটা দোকান থেকে কিছু ড্রিঙ্কস আর চিপস নিয়ে আসলো। একার মুখে হাসি ফুটে উঠল। জার্নিতে এইসব তার ভালোই লাগে। গুলজার ওইগুলো নিয়ে এসে গাড়িতে নিশি আর নিশানের কাছে দিয়ে দিল। একার জন্য কিছু রাখল না। একা গাল ফুলালো। সে তো ভেবেছিল তার জন্যও এনেছে। আনলো না কেন? তাকে বাচ্চা মনে হয় না এই জন্য? কিন্তু সেও তো ছোট। হ্যাঁ, নিশি নিশানের মতন এত ছোট না হলেও ছোট তো।
তোরা সকালে তো খেয়ে বের হোসনি, এইগুলা খেয়ে নে, সামনে রেস্টুরেন্ট পেলে থামাবো ওইখানে। একা বিড়বিড় করে বলল, আমিও তো খাইনি। কই, আমার কথা তো একবার ও ভাবল না। আমিও তো সম্পর্কে বোনই হই। কথাটা গুলজারের কানে পৌঁছাল। তোকে জিজ্ঞাসা করেছিলাম, তুই উত্তর দিসনি। ভাবলাম হয়তো তোর পেট ভরা তাই উত্তর দিচ্ছিস না। একা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কখন জিজ্ঞাসা করলে তুমি? আমার মনে হচ্ছে তুমি আমাকে আবার ঢপ দিচ্ছ। আবার নিশ্চয়ই আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। আমি বুঝে গেছি এখন তোমাকে। নিশি ভাইয়ের পক্ষে উত্তর দিয়ে জানালো যে হ্যাঁ, সে একবার জিজ্ঞাসা করেছে আর এটা সে শুনেছে, কিন্তু একা বুঝতে পারছি না ঠিক কখন বলেছে। তখনই ওর মনে হলো যে ও কিছুক্ষণ আগে বেশ ভাবনায় ডুবেছিল, নিশ্চয় সেই সূচকে কিছু বলেছে আর ও শুনে নি বা খেয়াল করেনি। একা অগত্যা ঠোঁট উল্টে বসে রইল। গুলজার সেই সময় নিজের পাশে থেকে একটা ব্যাগ বের করে একার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা যেন খুলে দেখে। আর একা খুলে দেখল সেইখানে ওর জন্য কিছু চিপস, বিস্কিট আর ড্রিঙ্কস আছে। একা খুশি হল। ইচ্ছে করল গুলজারকে জড়িয়ে ধরে একটা ধন্যবাদ দিতে, কারণ সত্যি তার প্রচণ্ড খিদে পেয়েছিল। কিন্তু না, একদম না। এই ছেলেকে যদি বেশি লাই দেওয়া হয় তবে মাথায় চড়ে বসবে আর তারপর একাকে আরও বেশি বিরক্ত করা শুরু করবে। এই জন্য ওকে শুধু হালকা মুখে হালকা করে ধন্যবাদ দিয়ে একা নিজের খাওয়ায় মন দিল। তারপরে মনে হলো যে ও সবার জন্য খাবার আনলেও নিজের জন্য তো আনেনি। গুলজারকে জিজ্ঞাসা করল, তুমি খাবে না ভাইয়া? গুলজার নিজের ড্রাইভিং এর দিকে মন রেখে বলল, আমি অনেক টাইম মেইনটেইন করে চলি, কখন কি করতে হয় না করতে হয় আমি বেশ ভালোই জানি। খাবারের সময় খাবার আমি ঠিকই খেয়ে নেই, আমার তো আর দুষ্টামি করে বেড়ানোর মতো সময় নেই। এই তো এই কারণে, ঠিক এই কারণেই একা ওকে কিছু জিজ্ঞাসা করতে চায় না। এই ছেলেটা প্রচণ্ড রূপের একটা ঘাড় তেরা ছেলে। এই সহজ কথা সহজভাবে নিতে পারে না, সহজভাবে বলতেও পারে নাই একটা তার ছিঁড়া। এইগুলা কেবল মনে মনেই বলে নিজেকে শান্ত রাখে একা। এগুলো মুখে বলার কোনো সাহস নেই তার, কারণ সে জানে তার মা আছে তাকে ধরে পিটানোর জন্য। যদি এগুলো একবার জানে, আর এই ছেলে তো জানাবেন নিশ্চিত, তাহলে ওর মার একটা মাইরও মাটিতে পড়বে না। তাই কেবলমাত্র দাঁত কিরমির করেই চুপ করে নিজের খাওয়ায় আরও একবার মন দিল। গাড়ি চলছে নিজের আপন গতিতে। অনেকক্ষণ ধরেই বেশ একটা শুনশান জায়গায় তারা পার হচ্ছে। আর গুলজার একটু পরপর কেন যেন পিছনের দিকে তাকাচ্ছে আর মাঝে না হয় গ্লাসের দিকে তাকাচ্ছে। দেখার ইচ্ছা করল জিজ্ঞাসা করতে যে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু এখনই যদি জিজ্ঞাসা করতে চাই তাহলে কারো উত্তর দিবে নিশ্চয়ই যে তুই বেশি বুঝিস, চুপ করে বসে থাক। না বাবা, একা চাই না। নিজের মুড নষ্ট করতে গ্রামে যাচ্ছে, এত সুন্দর একটা জায়গা, সেখানে যাওয়ার আগেই নিজের মুডের 12টা বাজাতে চাইছে না একা। পিছনে ঘুরে দেখল নিশি আর নিশান ঘুমিয়ে গেছে। একা ও হেলান দিয়ে বাইরেটা দেখতে দেখতে চোখ বুঝে ফেলল, অর্থাৎ ও হয়তো ঘুম পেয়েছে। ও চেয়েছিল সবটা নিজের চোখে প্রত্যক্ষ করতে, কিন্তু সেই সুযোগ হলো না। ওর ঘুমগুলো ওর এত বজ্জাত যে এই সময়ে এসে ঠিক ধরা দিল। একবার আশেপাশে তাকে নিল গুলজার। যখন দেখল পিছনের দুইজনের সামনের জন সবাই ঘুমিয়ে গেছে, তখনও গাড়িটা সাইড করে দাঁড় করালো। তারপর নিজের সিটের নিচে থেকে একটা গান বের করল, সেই গান নিয়ে গাড়ি থেকে বের হয়ে গেল আর গাড়িটা লক করে দিল। আশ্চর্যজনকভাবে ওর গাড়ি ধামের সাথে সাথে ঠিক ওর বরাবর আরও একটা গাড়ি থেমে গেল আর গুলজার সেই গাড়ির দিকে রওনা দিল। গিয়ে সামনের সিটে থাকার ড্রাইভারের দিকে বন্দুক তাক করল। ড্রাইভারটি ভয় কাঁপাকাঁপি শুরু করে দিল। অনেক ধরে দেখছি আমাকে ফলো করছিস, কারণ কি? ড্রাইভারটি ভয়ে ভয়ে জবাব দিল,
না তো ফলো করছি না তো, আমি তো যাচ্ছি আমার ঠিকানায়। কিন্তু আপনি থামলেন তাই আমিও ভাবলাম হয়তো সামনে কোনো সমস্যা। গুলজার একটা ধমক দিল ও সেই ধমকে ড্রাইভারটি আরো ভয় পেয়ে গিয়ে সব বলে দিল। ওকে গুলজারের শত্রুরা পাঠিয়েছে, অর্থাৎ বিরোধী দলীয় নেতারা দেখার জন্য যে গুজরাটি কোথায় যায়। ওর উপর নজর রাখার জন্য হয়তো সুযোগ বুঝে ওকে মেরে ফেলার চেষ্টা করবে। তারপর গুলজার আর কিছু না বলেই ড্রাইভারের গাড়ির চাকায় শুট করে দিয়ে ওখান থেকে চলে গেল। আর সে নিজের গাড়ি নিয়ে আবার রওনা দিল যেন কিছু হয়নি। ওদের গ্রামের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেশ অনেকটা সময় লেগে গেল, বলতে গেলে সন্ধ্যা হয়ে গেল। আর এই পুরোটা সময় ওরা তিনজন কোনো রকম জ্বালাতন করেনি, বরং তিনজনে সুন্দর মতো ঘুমিয়েছে। এই সুযোগে ভালোমতো রাস্তা দেখে এখানে আসতে পেরেছে গুলজার। কিছু কিছু জায়গায় শর্টকাট ইউজ করতে গিয়ে হয়তো একটু চিপা চাপার মধ্য দিয়ে আসতে হয়েছে। যদি কোনো ভাবে এটা একা দেখে ফেলতে হয়, ভয় পেত, চিল্লাতো, বুঝতো তো নাই, উল্টো না বুঝে কোনো একটা কাহিনী করত। এর থেকে ভালো হয়েছে ও ঘুমিয়ে গিয়েছিল। গাড়িটা সাইটে দাঁড় করিয়ে ওদের তিনজনকে ডেকে তুলল গুলজার। ওদের ঘুম এতটাই তীব্র ছিল যে ওরা নিজের পেটের খিদের কথাও মনে হয় ভুলে গিয়েছিল। সেই সকালের চিপস বিস্কুট খেয়ে আছে তিনজনে। অবশ্য গুলজার যে খেয়েছে এমনটা না, সেও তো ব্যস্ত ছিল ওদের তিনজনকে প্রোটেকশন দিতে। ওর তো শত্রুর অভাব নেই, ও চায় না ওর জন্য ওর ফ্যামিলির কাউকে কোনো রকম সমস্যায় পড়তে হোক। কারণ ওর রাজনীতি এমনিতেও কেউ পছন্দ করে না। ওরা বাড়ির বাইরে দাঁড়িয়েছিল আর গুলজার সেই সুযোগে ওর মা বাবাকে ফোন দিল। ওরা জানালো যে ওরাও রাস্তার কাছেই আছে, তাই যেন ওদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে, ওরা সবাই মিলে একসাথেই না হয় বাসায় যাওয়া যাবে। অবশ্য ওদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, রাস্তার কাছেই ছিল। মোটামুটি 1015 মিনিটের মতো অপেক্ষায় ওরা সবাই একসাথে একত্রিত হল। একার মা একার মেঝো মামির হাত ধরল। উনি অনেকটাই ঘাবড়ে আছে, কারণ উনি তো চিনে উনার বড় ভাইকে, ভীষণ কড়া একটা মানুষ। ওর উপর যথেষ্ট রেগে আছেন। আর যেহেতু রেগে আছেন, তাহলে এদেরকে যে কি কি কথা শোনাবে তার তো সীমা নাই, সাথে আবার না জানি বের না করে দেয়। একার মেজো মামি চোখের ইশারায় ওনাকে ভরসা দিলেন যে যেহেতু উনারা আছে আর বাচ্চারা আছে, সেই হিসেবে আর যাই হোক উনি কোনো রকম রুড ব্যবহার করবে না বা ওদের অপমান করে কিছু বলবেন না, কারণ হলো বাচ্চাদের সামনে উনি আর যাই হোক কোনো রকম খারাপ ব্যবহার দেখান না। ওরা গিয়ে দরজায় টোকা দিল। কিছুক্ষণের মাঝে কেউ একজন বেরিয়ে এলো। বয়স্ক মহিলা, সম্ভবত উনি এখানে কাজ করে বা ওদের সাথে থাকে এরকম কিছু। আপনারা ক্যাডা? একার মা চিনতে পারলেন না, যদিও এটা উনাদেরই ভাষা, কিন্তু তবুও উনি বুঝতে পারছে না যে কে এই মহিলাটিকে। কিন্তু একার মেজো মামি চিনতে পারলেন, যেহেতু ইদানিংকার সম্পর্ক ওদের আর ওরাই মাঝে মধ্যে বাড়িতে আসে, তাই উনি উনাকে খালা বলে সম্বোধন করলেন। আর একাসহ একার মার ভাইকে বলল যে উনি হচ্ছে এই বাড়ির দেখাশোনা করে, যখন ওরা থাকে না উনি উনার ফ্যামিলি নিয়ে অবশ্য থাকে। বয়স্ক মানুষ একা তো আর রাখা যায় না। পরি মূলত পথের ভিখারি, থাকার জায়গা নেই, তাই ওরাই একটা সুযোগ করে দিয়েছে, উনার থাকা হবে, কাজ হবে। মহিলাটির কাছে একার বড় মামার বড় মামির খোঁজ নেওয়ার পর জানতে পারি ওরা ওদের ঘরেই আছে। সবাই মিলে একসাথে সেই ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। অবশ্যই সবার চোখে ভয়ের বৃত্তান্ত স্পষ্ট। দরজার সামনে গিয়ে দেখে দরজা হালকা করে খোলা আছে, হয়তো দরজা উনারা লাগায় না, দুজন বয়স্ক মানুষ থাকে তো সেই জন্য হয়তো। একার মেজো বাবাকে এগিয়ে দিল একার মেজো মামি। একার নানি যদিও ব্যাপারটা সামলাতে পারত, কিন্তু উনিও নিজের বড় ছেলের বেলায় ভীষণ নরম। উনিও বলতে গেলে শাসন করতে পারেন না উনি উনার বড় ছেলেকে, কারণ ওনার বড় ছেলের রাগ ভীষণ করা, একদম ওনার স্বামীর মতন। বড় ভাই আসব? উনারা দুইজন বসেছিলেন। একার বড় মামা পেপার পড়ছিলেন আর একার বড় মামি কাপড় গুছাচ্ছিলেন।
ওদের সবাইকে দেখে বেশ কড়া চোখেই তাকালো একার বড় মামা। পেপারটা বেশ জোরেই টেবিলের উপর রাখল, বলতে গেলে এক প্রকার ছুঁড়ে ফেলে দিল। তোমরা এখানে কি চাও? সবাই আমতা আমতা করা শুরু করলে গুলজার এগিয়ে যায়। কি ব্যাপার বড় আব্বু, তুমি আমাদের রেখে চলে এসেছিলে কেন? বললে যে আর ফিরবে না, এরকমটা হয় নাকি? তারপর আবার ভাই আর আপু আসবে সামনে, এভাবে না বলে আসে নাকি? তোমাদের ঠিক হয়েছে বলো তো? গুলজারকে যথেষ্ট ভালোবাসে ওর বড় আব্বু আর বড় আম্মু, তাই ওদের উপর রাগ থাকলেও ওকে বা নিশানকে রাগ দেখানোর ক্ষমতা উনার নেই। তাই যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা করি। উনি বললেন, কিছু হয়নি, আমরা এমনি চলে এসেছি, কারণ ওখানে আমাদের থাকতে ইচ্ছা করছিল না। কোনো এক জায়গায় মনে হচ্ছিল যে আমাদের মতামতের কোনো দাম নেই ওই বাড়িতে উপস্থিত সবার কাছে। বলি একটু ভরা চোখেই তাকালো একার মেজো মামার দিকে। এই সময় একার নানুকে খুব দরকার ছিল এই জায়গায়। উনি হয়তো চাইলে কিছুটা হলেও বুঝাতে পারত, কিন্তু উনি তো ভয়ে নিজের ছেলের সামনে আসবে না বলে তাই নিচে চলে গেছেন। গুলজার যদিও আরও কিছু বলতে যেত, কিন্তু তার আগেই একার আম্মুর মনে হলো উনার কথা বলাটা হয়তো জরুরি। বড় ভাই, আমাকে চিনতে পারছ? আমি তোমার বোন, তোমার বোন সঙ্গী। আর এই দেখো, একা আর অভিনবকে নিজের কাছে নিয়ে বলল, এই দুইটা আমার দুই ছেলে মেয়ে। একজন কলেজে পড়ে আর আরেকজন ভার্সিটি শেষের পথে। অভিনব আর একা যদিও ভয় পাচ্ছিল, কিন্তু বড় মামার সাথে পরিচিতি করাই দেওয়ায় তারা দুইজন একসাথে সালাম দিল। ওই যে বললাম, ওর বড় মামা আর যাই হোক বাচ্চাদের সামনে কোনো রকম খারাপ ব্যবহার করতে পারে না বা চায় না। উনি অভিনব আর একার সালাম গ্রহণ করলেন। তোমরা এখানে? তোমাদের তো এখানে কোনো প্রয়োজন থাকার কথা না, হুট করে এখানে আসার কারণ কি বা প্রয়োজন কি তোমাদের? বাবা বলে গিয়েছিলেন তোমার পায়ের মাটি যেন এই বাড়িতে না পড়ে। আমি চাই তুমি বাবার সেই কথাটা রাখো, যদিও তুমি বাবার আগের কোনো কথাই রাখোনি। পুরো গ্রামের সামনে আমাদের মান ডুবিয়েছিলে, কিন্তু বাবা চলে যাওয়ার পর আশা করি বাবার কথাটা রাখবে। তোমরা যদি সেটাতে সমস্যা হয় তাহলে বলে দাও, তোমার পায়ের ধুলো এই বাড়িতে পড়লে আমরা দুজন আবার এই বাড়ি ছেড়ে চলে যাব। তীব্র রাগ। এই তীব্র রাগ দেখেই যেন একার মা ওর মেঝো মামা আর মেঝো মামি একেবারেই হাল ছেড়ে দিতে চাইলেন। হয়তো মনে কোনো একটা আশা ছিল যে বাচ্চা দুইটাকে দেখলে হয়তো কাছে টেনে নিবে, কিন্তু না, সময় এখনো বদলায়নি। সময় হয়তো একটু এগিয়েছে, কিন্তু এখনো তার নিজের জায়গায় ধীরস্থির হয়ে আছে। স্বভাবটা একই রেখেছে সে। তবে কি একার মা সত্যি আর ক্ষমা পাবে না কোনো দিন? যেদিন ওর বাবা মারা গিয়েছিল সেদিন কাছে এসে ওর বাবাকে শেষবারের মতো দেখার সুযোগ হয়নি উনার। দূর থেকে কেমন দেখেছি ওর বাবার লাশ নিয়ে যাচ্ছে। অনেকটা সময় তো পেরোল। উনি কি এত বড় অপরাধ করে ফেলেছে যে শেষ বয়সে এসেও নিজের বাপের বাড়ি সুখ পাবে না? এমন তো না যে উনি এখন খারাপ আছে। বড় আব্বু, আমি জানি তোমার রাগ করাটা স্বাভাবিক। আমাদের পরিবারের পালিয়ে যাওয়া শব্দটা ব্যবহার করা অনেক বড় অপরাধ, সেই অপরাধে ফুপিও দোষী। কিন্তু অনেকটা সময় তো হলো, বল এইবার কেউ উচিত না একবার হলেও ফুপিকে ক্ষমা করে দেওয়া? ক্ষমা করে দেওয়া তো অনেক বড় একটা মহৎ গুণ। হ্যাঁ, মানলাম যে দাদু তোমাকে বলে গেছে যেন ফুপিকে এই বাসায় ঢুকতে না দেওয়া হয়, কিন্তু সেটা তো নিতান্তই রাগের বশে। শেষ বয়সে আমার তো মনে হয় দাদু চেয়েছিল যে ফুপি ফিরে আসুক। মনে হয় বলতে কি, দাদু তো সত্যিই চেয়েছিল শেষ বয়সে একবার হলেও ফুপিকে আর পুরো পরিবারকে দেখতে। ফুপির মুখের হাসিটা দেখতে যে সে খুবই খুশি আছে, সুখে আছে। আর আমাকে এই সব কিছু দাদি বলেছে। তোমার বিশ্বাস না হয় তুমি দাদিকে জিজ্ঞাসা করতে পারো। হাজার হোক বাবা, তো তুমি অত বড় ভাই হও,
নিশ্চয়ই নিজের বোনকে আঁকড়ে ধরতে তোমারও ভীষণ ইচ্ছে করে। ছোটবেলায় একসাথে তোমরা বড় হয়ে যাও, তোমার চোখের সামনে তোমার ছোট বোন বড় হয়েছে। কিভাবে পারছো এতটা সময় ধরে থাকতে? আমি জানি কষ্ট তোমার হচ্ছে, কিন্তু তুমি সেটা প্রকাশ করতে পারছো না। এই সময় এসে আর নাই বা রাগ করলে না হয়। একার বড় মামি নিজের স্বামীর পাশে গিয়ে দাঁড়ালেন। ছেলেটা কিন্তু ভুল কিছু বলেনি। এবার আমার মনে হয় সত্যি তোমার একটু বোঝা উচিত। এখন তো সঙ্গ আর একা নেই, ওর দুটো বাচ্চাও আছে। ওদের নিজের মামার আদর পাওয়ার, নিজের নানবাড়ি দেখার অধিকার। এইভাবে ওদেরকে ওদের থেকে ছিন্ন করো না প্লিজ। তোমার নিজের ছেলে মেয়েরাও তো আসছে। তারা যখন এসে দেখবে একটা সম্মিলিত পরিবার, তখন ওরাও কিন্তু কম খুশি হবে না। সবার জোরাজোরিতে এক প্রকার বাধ্য হয়েই মেনে নিলেন একার বড় মামা। তবে এমনটা না যে উনি মন থেকে মেনে নেয়নি, উনি অবশ্যই মন থেকে মেনে নিয়েছেন। উনার উপর কোনো রকম জোর প্রয়োগ করা হয়নি, কিন্তু উনি সেটা বাইরে দেখাচ্ছেন না, প্রকাশ করতে পারছেন না নিজের ভালোবাসা নিজের বোনের প্রতি। একার মা এগিয়ে আসলেন। একার বড় মামা চেয়ারে বসেছিলেন, একার মা হাঁটু গেড়ে ওনার সামনে বসলেন, তারপরে দুই হাত জোর করে বললেন, আমি জানি বড় ভাই তুমি আমার উপর অনেকটাই রেগে আছো, হয়তো বাবার কথা রাখতেই তুমি এতটা রোড হচ্ছ। এতটা তো তুমি কঠিন ছিলে না, তুমি তোমার বোনকে অনেক ভালোবাসো, সেটা সবাই জানে, আর আমিও জানি তুমি মন থেকে আমাকে আজকে এই বাসায় থাকার অনুমতি দিয়েছ। আর আমি এটাও জানি তুমি ঠিক আগের মতো একদিন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে কাছে টেনে নেবে। সেই পুরনো ভাই বোনের সম্পর্ক আমাদের মধ্যে ফিরে আসবে। আমি এটাও জানি যেভাবে তুমি আমাকে আজকে এই বাসায় থাকার অনুমতি দিয়েছ, সেইভাবে ঠিক আরও একবার তোমার বোন হিসেবে তোমার স্নেহ পাওয়ার উপযোগী হওয়ার সুযোগ করে দেবে। আমি না হয় সেই দিনের অপেক্ষায় রইলাম। একার বড় মামা কিছু বললেন না, চেয়ারে হেলান দিয়ে অন্য পাশে মুখ করে নিলেন। আসলে উনি সত্যি একার মায়ের কথায় অনেকটাই আবেগে আপ্লুত হয়ে গিয়েছেন। কিন্তু উনি নিজের এই আবেগ, নিজেরই খারাপ লাগা, নিজেরাই কষ্টটা বুঝতে দিতে চাচ্ছেন না কাউকে। তাই নিজের ইমোশন লুকাতে নিজের চোখ বন্ধ করে অন্য পাশে ঘুরে রয়েছে। একা আর ওর বড় ভাই অভিনব এগিয়ে আসলো নিজে বড় মামার কাছে। নিজের মায়ের পাশে ওরা দুইজন দুই পাশে বসল হাঁটু মোড়ে। আমার মায়ের হয়ে আমরা তোমার কাছে ক্ষমা চাইছি মামা। আমরা তো তোমার ভাগিনা ভাগ্নি, বল আমাদের জন্য হলেও কি মাকে একবার ক্ষমা করে দিতে পারবে না? ঠিক আগের মতন একবার কি মাকে কাছে টেনে নিতে পারবে না? আগের মতো একবার কি ভাই বোনের ভালোবাসার পুনরাবৃত্তি করতে পারবে না? আমাদের কি দেবে না তোমার আদর পাওয়ার সুযোগ করে দিতে? একার মামা হয়তো আর পারলেন না নিজেকে সামলাতে। চোখের চশমা খুলে চোখের অশ্রু হলো, হাতের আঙ্গুল দিয়ে মুছে নিলেন, তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে একার মাকে অভিনবকে দাঁড় করিয়ে তিনজনকে একসাথে বুকে জড়িয়ে নিলেন। একার বড় মামি হাসছিলেন। বাকি সবাই অনেকটা আবেগে পড়ে চোখের পানি ফেলল, সবার মুখেই প্রায় হাসি ছিল। তবে হ্যাঁ, আমাদের নায়ক গুলজার, সে কিন্তু মোটেও এসব আবেগে গলে যাওয়ার মানুষ নয়। রাজনৈতিক মানুষ তো একটু কঠোর হয়েই থাকে। সবাই যদি একসাথে আবেগে আপ্লুত হয়ে যায় তবে কঠোর হবেটা কি? কেবা সবাইকে বাস্তবে ফিরিয়ে আনবে, সেই কাজটা গুলজারের দায়িত্ব। বেশ অনেকক্ষণ এইসব আবেগের কাহিনী চলার পর গুলজার নিজের কাজ করল, সবাইকে তাদের হুঁসে ফিরিয়ে এনে বলল যেন সবাই ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ একসাথে থেকে গল্প করার পর সবাই নিজের নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। একা আজকে এসে জানতে পারল ওরা নাকি ভালো দিনেই এসেছে। আজকেই নাকি ওর বড় মামার ছেলে মেয়েরা আসবে বিদেশ থেকে। এমনটা যে না যে একা খুশি হয়নি, কিন্তু বুঝতে পারছি না প্রথম দেখাতে ওরা ঠিক কি রকম করবে, সাথে যে ওরাও কি ওর বড় মামার মতো এত রাগী? কেমনে লাগছে এইখানে এসে তোর? প্রথমবার তো মনে হয় গ্রাম দেখলি? গুলজারের এই প্রথম একটা কথা যেইটা একটু গা জ্বালা করল না শুনে একার।
হ্যাঁ, আমার তো ইচ্ছা আছে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে দেখায়, আমার অনেক ভালো লাগছে এখানে এসে। গুলজার বলল, রাতের আকাশ দেখেছিস কোনোদিন নৌকায় চড়ে? আজকে রাতে রেডি থাকিস, আমি তুই নিশি নিশান একসাথে রাতের আকাশ দেখতে যাব। কিন্তু আজকে তো মনে হয় বড় ভাই আর আপুরা আসবে। একার প্রশ্নে গুলজার জানায় যে ওরা আসবে ভোরবেলা, এখন না। তাই একাও রাজি হলো যেতে। কিন্তু ওর মা যেতে দিবে তো? তবে গুলজার যেহেতু ওর মা ঠিক রাজি হয়ে যাবে। ওর মার আবার ভাইয়ের ছেলে হিসেবে এই ছেলেকে অনেক বেশি পছন্দ। পুরো সন্ধ্যাটা একার বেশ ভালোই কাটল নিশি আর নিশানের সাথে। এখন নিশান ও অনেকটাই কথা বলে একার সাথে মিশে গেছে অনেকটা। এই সব কিছু করতে করতে কখন যে সন্দেহ করিয়ে রাতের ঘণ্টা বেজে গেছে ওরা খেয়ালই করেনি। হলো যখন ডাক পেল একার মায়ের খেতে বসানোর জন্য। ওরা তিনজন ডাক পেতেই ওরা মনে পড়ল যে ওদের খিদে পেয়ে চোচো করছে অনেকক্ষণ ধরে। তিনজনে মিলে একসাথে প্রায় বলতে গেলে দৌড়ে খাবার টেবিলে চলে গেল। খাবার টেবিলে বসে একা আরও ভালো লাগলো, কারণ এতদিন ওরা চারজনের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকে এখানে সবাই আছে। ওর ভাইয়ের অনেক ভালো লেগেছে সবকিছু। দুই ভাই বোন অবশ্য পাশাপাশি বসেছে। একার পাশে বসেছে গুলজার, আর তারপর নিশি আর নিশান। সবার মায়েরা সবাইকে খেতে সাহায্য করে দিচ্ছে, কি কি লাগবে খেয়াল রাখছে। এরই মাঝে একার বড় মামা বলল, আমাদের একা কিন্তু বেশলক্ষী মন্ত মেয়ে হয়েছে, এই যে দেখ না, কোনো ভেজাল নেই, যা দিচ্ছি সেটাই খাচ্ছে, সেটাই খুশি মনে মেনে নিচ্ছে, বেশ ভালো কিন্তু মানুষ করেছিস মেয়েটাকে। এইদিকে একার প্রশংসা শুনে অভিনব গাল ফুলিয়ে বলল, শুধু একার প্রশংসা করেই যাচ্ছে মামা, আর এইদিকে যে আমি আছি আমার দিকে তো লক্ষ্য উঠছে না, আমারও তো একটু প্রশংসা করতে পারো চাইলে, তাই না বল? একা বিড়বিড় করে নিজের ভাইকে হিংসুটে বলতে ভুলল না কিন্তু। আর অভিনব পাশে থাকায় সে একার বলা কথাটা বুঝেও গেল। একা, আমি কিন্তু তোর বড় ভাইকে সম্মান দিয়ে কথা বলতে হয়, উল্টোপাল্টা সম্বোধন করবি না কিন্তু আমাকে। একার মা দুইজনের দিকে চোখ রাঙালেন। দুইজনই থেমে গেল সাথে সাথে। একার বড় মামা আর মামি হাসলেন। বেশ কিছুক্ষণ গল্পের আসর জমল ডাইনিং টেবিলে। একা আজকে অনেক খেয়ে ফেলেছে, তাই শরীর টানটান করে বিছানার দিকে এগোতে যাবে, সেই সময়ে নিশি আর নিশানের গলার আওয়াজ পেল। ওরা ডাকছে ওকে। শব্দ অনুসরণ করে যেতেই একা দেখল বাইরের দরজার কাছে গুলজারের সাথে নিশি আর নিশান দাঁড়িয়ে আছে। একা একবার আশেপাশেই থাকে, এগুলো কেউ আছে কিনা, তারপরে যখন দেখল কেউ নেই তখন ওদের কাছে গিয়ে ইশারায় জিজ্ঞাসা করল যে কি হয়েছে। নিশি খুব আস্তে শব্দে উত্তর দিল, ভুলে গেছো আপু, আমরা আজকে নদীতে ঘুরতে যাব, রাতের আকাশ দেখব নৌকা নিয়ে। উফ, তুমি তো দেখছি সব ভুলে যাও, এভাবে হয় নাকি বল? এখন যদি তোমাকে ডাক না দিতাম তাহলে তো ঘুমিয়ে একদম চিৎপটাং হয়ে থাকতে। তখন তো তোমাকে রেখে আমাদের ঘুরতে যেতে হতো, আর না হয় তোমার জন্য আমাদের প্ল্যান ক্যান্সেল করতে হতো, ভাগ্যিস তোমাকে সময়মতো ডেকেছি। নিশান বলল, তুই ডাকিস নাই? বল ভাইয়া ডেকেছে ঠিক সময়ে। নিশি মুখ বেঁকে দিল। অন্য সময়ের সাথে ঝগড়া করতেও, কিন্তু এখন যেহেতু তারা ঘুরতে যাচ্ছে তাই সেই মুহূর্তে আর এই ছেলের সাথে ঝগড়া করে সময় নষ্ট করতে চায় না সে। গুলজার ঘড়ির দিকে তাকিয়ে চ শব্দ করল। একা বুঝল এই লোক নিশ্চয়ই বিরক্ত হচ্ছে।
কিন্তু একার তো ঘুম পাচ্ছে অনেক, আমার আজকে যদি সে না চায় তাহলে এই ছেলে আর কোনো দিন ওকে নিয়ে যাবে না। এই দিকেই তো এইরকম একটা পরিবেশ অনুভব করার ভীষণ ইচ্ছা হচ্ছে একার। ঠিক আছে, ঘুমিয়ে না হয় পরে নেওয়া যাবে, আপাতত এই সময়টাকে এনজয় করে নেওয়া যাক। চলো চলো এখন রওয়ানা দেই, পরে বেশি রাত হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে। একা মাথায় সুন্দর করে ওড়না দিয়ে ঢাকা নিয়ে নিল। তারপর নিয়েছি নিশানের হাত ধরে হাঁটতে লাগলো। ওদের সামনে গুলজার। গুলজার সামনে একটা নৌকা দেখে দাঁড় করালো। তারপরে ওরা সবাই মিলে ওই নৌকায় উঠে গেল। নৌকার লোক গুলজারের চেনা ছিল বলে বেশি প্রশ্নের উত্তর দিতে হয়নি ওদের। লোকটি নেমে গেল আর গুলজার নিজেই নৌকা চালাতে লাগল। একপাশে নদীর হালকা স্রোত, একপাশে গাছপালায় ভরপুর আর আকাশে অনেকগুলো তারা, মাঝে একটি চাঁদ, একটা পরিবেশ, তারপর আশেপাশের ঝি ঝি পোকার ডাক। একার কি যে ভালো লাগছে এই মনোরম পরিবেশ, মনে হচ্ছে এই সময়টা এখানে থেমে থাক আর কোনোদিন অন্য সময় ফিরে না আসুক, এই সময়টাকেই সবকিছু স্থগিত হয়ে যাক, এই সময়টা নিয়ে এসে সারা জীবন কাটিয়ে দিক। কিন্তু এটা তো অসম্ভব, তাই নিজে জল্পনা কল্পনা বাদ দিয়ে মুহূর্তটাকে অনুভব করতে লাগলো চোখ বন্ধ করে একা। এত সুন্দর চাঁদ সে কোনো দিন দেখেনি। কি বড় বড়! একা মুগ্ধ হয়ে দেখাটা আরও একজনকেও প্রত্যক্ষ করছে, আর সে হল গুলজার। নিশি আর নিশানও একার মতনই চাঁদ দেখায় ব্যস্ত। ওরা ছোট, ওদের দিকে বোঝাই যায় না, ওরাও কিন্তু বেশ প্রকৃতি অনুভব করতে জানে। কিছুক্ষণ এইভাবেই চলল। গুলজার পুরোটা সময় কোনো কথা বলেনি। নিশি নিশান একার কোলে ঘুমিয়ে পড়ল। ভাইয়া নৌকা এগিয়ে নিয়ে যান। ওরা ঘুমিয়ে পড়ছে। গুলজার কথা না বাড়িয়ে নৌকা বাড়ির দিকে নিল। এইদিকে একার ও চোখ বন্ধ হয়ে আসছে। বাচ্চাগুলোর উপর মাথা দিয়ে ওর ও চোখ লেগে গেল। সকালে উঠে নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করল একা। মাথায় একটু জোর দিতে কালকে রাতের কথাগুলো মনে পড়ে গেল। হ্যাঁ, সে এখন গ্রামে আর সে রাতের বেলা বেরিয়েছিল চাঁদ দেখার উদ্দেশ্যে ঘুরতে, কিন্তু এইখানে আসলো কিভাবে? সে তো ঘুমিয়ে পড়েছিল নিশি আর নিশানের সাথে। তবে গুলজার জেগেছিল। তবে কি গুলজারই ওদের সবাইকে একসাথে এইভাবে নিয়ে এসেছে? কিন্তু একসাথে এতজনকে আনা কিভাবে সম্ভব? নিজের ভাবনার মাঝে এসে কখন ডুবে গিয়েছিল খেয়ালই ছিল না তার। আসলে সে খুঁজে বের করার চেষ্টা করছে যে ঠিক কি করে তাকে এত রাতে এইভাবে এনে শুয়ে দিতে পেরেছিল, কারণ তার তো ওজনের কম না, বেশ গোলুমোলু দেখতে সে। আবার একা তো সে ছিল না, নিশি নিশানা তো সাথে ছিল। সবাইকে একসাথে গুলজারের পক্ষে আনা হয়তো সম্ভব না। নিজের খেয়ালের মধ্যে সে বুঝতে পারল তার মা তাকে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, তার মা তাকে ডাকছে, হয়তো সকালে নাস্তা করার জন্য। আশেপাশে দেখে নিজের হাতের ঘড়িটা বের করল। বালিশের পাশেই ওড়না ছিল আর তার পাশেই ঘড়িটা ছিল। ঘড়িতে দেখলেও সকাল 9:30 বাজে। ভালোই সময় ঘুমিয়েছে সে, কিন্তু কথা হলো গ্রামে তো সবাই খুব তাড়াতাড়ি উঠে যায়, তাহলে তাকে এত দেরিতে করে ডাক দেওয়া হচ্ছে কেন? আচ্ছা, ওর বড় মামু কি কোনোভাবে রেগে যাবে ওর এত দেরি করে উঠার কারণে? না, আর ভাবা যাচ্ছে না। দ্রুত নিজের গায়ে ওড়না জড়িয়ে বেরিয়ে এল একা। তারপর নিজের মায়ের সাথে দেখা করে চলে গেলে ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এসে ভালো করে গা হাত পা মুছে ডাইনিং টেবিলের চলে গেল খাওয়ার উদ্দেশ্যে। গিয়ে দেখল সবাই সেখানে বসে আছে। আশ্চর্য! সে তো ভেবেছিল হয়তো সে একাই খেতে বসবে, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে প্রায় সবাই দেরি করেই উঠে। তার মানে একার বড় মামি ওকে দেখে মুচকি হেসে বলল, কি রে একা, এখনই উঠে গেলে যে? নিশ্চয়ই তোর মা ডাক দিয়েছে। আচ্ছা, বেশ ভালো কাজ করেছিস। আমরা কিন্তু আবার সবাই ওই রকম না যে খুব ভোরে উঠে গিয়ে বসে থাকবো। আমরা ভোরে নামাজ পড়ে আবার শুয়ে পড়ি, বুঝলি?
বেশি মানুষ তো নেই আর তোরাও তো একই কাজ করিস। তোর বড় ভাই আর বড় আপু এসেছে তো ভোরবেলা, তাই আজকে একটু বেশি সময় জেগেছিলাম। অবশ্যই ওরা এখন ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া করে। এখন তো দেখা হলো না, পরে না হয় দেখা করে নিস। এখন আয়, খেতে বসো। একা অনেক ভালো লাগলো। যাক, কেউ বকে নিয়ে ওকেই দেরিতে উঠার কারণে, নইলে ও তো ভেবেছিল সবাই উঠে বসে আছে, ও একাই মাত্র লেট করেছে, আর এই জন্য ওকে নিশ্চয়ই অনেক কথাও শুনতে হবে, বিশেষ করে ওর মা তো একদমই ছাড়বে না। কিন্তু যাক, ওর মা হয়তো নিজেও দেরি করেছে, হয়তো তোর বড় ভাই আর বড় আপু এসেছে তাই। কিন্তু ওর বড় ভাই বড় আপু যখন এসেছে তখন এসেছে অনেক গ্যাঞ্জাম হয়েছে, তাহলে ওর টের পেল না কেন এতই ঘুম দিয়েছিল? বাহ! একা খেয়াল করল এখানে সবাই থাকলেও গুলজার নেই। সেই সময়ই একার মা একার মেঝো মামিকে বলল, মেজো ভাবি, গিয়ে খাবারটা দিয়ে আসো। অনেক ভোর পর্যন্ত জেগেছে তো। আবার তো এয়ারপোর্টে আনতেও গিয়েছিল ওদেরকে। খিদে তো পেয়েছি নিশ্চয়ই ছেলেটার, কিন্তু হয়তো বলছে না, বা ঘুমের ঘোরে হয়তো বুঝতে পারছে না। ওকে ডেকে তুলে ওকে খাইয়ে দিয়ে আবার না হয় ঘুমিয়ে যাবে। ও তার মানে হচ্ছে গুজার ওদেরকে নৌকা থেকে নামিয়ে দিয়ে বাসায় পৌঁছে দিয়ে তারপরে এয়ারপোর্টে গিয়েছিল ওদেরকে আনতে। অবশ্য এইখানে শহরের দিকে এয়ারপোর্ট আছে বলে সে জানে, হয় তোরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার প্লেনে করে এখানে এসেছে। সেই সব গল্প না হয় পরে শোনা যাবে, আপাতত ওর ভীষণ খিদে পেয়েছে, সেই খিদের জ্বালা তো মেটানো যাক। খাওয়া শেষে একা নিশি আর নিশানের সাথে বেরিয়ে গেল বাইরে ঘোরার উদ্দেশ্যে। অবশ্য বাইরে বলতে এইখানে পুকুরটা ওদের বেশ সুন্দর। গতকাল দেখেছিল ও, আজকে সেইখানেই যাবে। গ্রামে আসবে আর পুকুরে পা ডুবাবে না, সেটা কি হয় নাকি? নিজের ইচ্ছা চরিতার্থ করতেই পুকুর পাড়ের দিকে রওয়ানা দিল তিনজন। পুকুর পাড়ে গিয়ে নিশি আর নিশান কাছাকাছি চলে গেল পা ঢোকানোর জন্য, যদিও অ্যাকাউন্টের আটকে ছিল, কিন্তু ওরা শোনেনি। দুইজনেই তো অনেক বিচ্ছু। যদিও নিশানকে অনেকটাই শান্ত ভেবেছিল একা প্রথমেই, কিন্তু পরে বুঝতে পারল না। একই যেমন যমজ, ঠিক তেমনি মিল আছে রে দুষ্টামিতেও। একাও গিয়ে ওদের সাথে যোগ দিল, তিনজনে মিলে একসাথে পা ডুবালো পানিতে। কিছুক্ষণ থাকার পর একা নিশি নিশানকে বাড়ি যেতে বললে ওরা বলল না, ওরা আরেকটু থাকতে চায় আশেপাশে। ওরা ঘুরতে লাগল। অগত্যা একা ওখানে পা ডুবিয়ে বসে ওদের দুইজনের হাঁটাহাঁটি দেখল। অবশ্য হাঁটাহাঁটি কম, ওরা দৌড়াদৌড়ি বেশি করছে। কে তুমি? একটা বেশ জোরালো কণ্ঠ পেতে পিছনে ফিরে তাকালো একা। আর দেখেই তো পুরো থো হয়ে গেল। কারণ তার পিছনে থাকা যে মানুষটা তাকে আওয়াজ দিল সে বেশ বলিষ্ঠ দেহ নিয়ে, ফর্সা গরম নিয়ে, আর চোখে নীল রং, অর্থাৎ হয়তো আর্টিফিশিয়াল, অরিজিনাল রং না চোখের, কিন্তু তবুও সব মিলিয়ে লোকটিকে অদ্ভুত আকর্ষণীয় লাগছে। মনে হচ্ছে যেন একা তাকিয়ে থাকুক। সোজা কথাই বলতে গেলে একাই ছেলেটার উপর ক্রাশ খেয়েছে। এই যে, কে তুমি? তোমাকেই বলছি। একার সামনে তুড়ি মারতে সে নিজের জ্ঞানী ফিরে আসল। হ্যাঁ, জি, কিছু বলছেন? লোকটি ভ্রু কুঁচকে একার এতক্ষণ পর রেসপন্স করা, আবার উল্টাপাল্টা রেসপন্স করা দেখে ভীষণ বিরক্ত হল। অনেকক্ষণ ধরে আমি অনেক কিছু জিজ্ঞাসা করছি, কিন্তু তোমার হয়তো কথাটাগুলো মাথায় যাচ্ছে না। বলছিলাম যে তুমি এখানে কি করছো, আর নিশি নিশানের দিকে বারবার তাকাচ্ছ কেন? কে তুমি? এই গ্রামে তো তোমাকে আগে দেখিনি। কোনোভাবে তুমি বাচ্চা পাচারকারী নাও তো?
এতক্ষণ 11 এত কষ্ট করে ক্রাশ খাওয়া নিমিষেই মনে হয় বৃথা হয়ে গেল। ছেলেটার উপর বাচ্চা পাচারকারীর দোষ দিল সিরিয়াসলি? ওকে দেখে বাচ্চা পাচারকারী লাগে? হ্যাঁ হতে পারে একা বেশি একটা সুন্দর না, কিন্তু তাই বলে বাচ্চা পাচারকারী বলে দিবে? এই ছেলে সাহস তো কম না। আরে এ আবার কোথায়? একে ও তো এতদিন দেখেনি। গ্রামের কেউ নাকি? কিন্তু গ্রামের কেউ কি এত সুদর্শন হতে পারে? অবশ্য হতেও পারে, বলা যায় না, কারণ এখন গ্রামের বাচ্চারাই দেখা যায় শহরের গুলোর থেকে বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে দিনে দিনে। ইচ্ছা করছে একার এই ছেলেটার গালে 2টা চড় মারতে। কিন্তু ছেলেটা সম্ভবত একার থেকে বড়, তাই নিজের ভদ্রতা বজায় রেখেই বলল, আপনি কে? আমি ওই যে সামনের বাড়িটা দেখছেন সেই বাড়ির মেয়ে। আমাকে না হয় দেখেননি বুঝলাম, কিন্তু আপনাকেও তো আমি দেখিনি। আপনাকে দেখতেও তো অনেকটা ডাকাতদের মতো মনে হয়। সামনে দাঁড়ানো লোকটি চোখ ছোট ছোট করে তাকালো একার দিকে। ঠিক সেই সময় নিশি আর নিশান কোথা থেকে দৌড়ে এসে লোকটিকে জড়িয়ে ধরে ভাইয়া বলে সম্বোধন করতে লাগল। কিন্তু একা বুঝতে পারল না যে এই লোকটা কি অপরাধ চিনল কিভাবে। তখনই মনে পড়ল ওর বড় মামুর বড় ছেলের কথা। তার মানে কি কোনোভাবে উনার বড় ছেলে চলে এসেছে? এটাই কি উনার বড় ছেলে? ও হ্যাঁ, সকালে তো বলছিল যে উনারা ভোরে গেছে নাকি, নিজের ঘরে সবাই ঘুমিয়ে আছে। হায় আল্লাহ, এখন কি হবে? প্রথমে তো গুলজারের সাথে ঝামেলা গেল, এখন আবার ইনার সাথে, তাও আবার এরকম সেরকম কিছু বলেনি, ডাইরেক্ট ডাকাতের পদবি ধরিয়ে দিয়েছে একা। ভাইয়া? নিশি বলল। হ্যাঁ ভাইয়া তো, আর এটা হচ্ছে একা আপু, বুঝলে ভাইয়া? সামনের লোকটি ও বলল কেবল। একা জিহ্বায় কামড় দিয়ে দ্রুত ওইখানে থেকে চলে আসলো। ঈশ্বর সাথে খালি সবারই ঝামেলা লাগে, কিন্তু ও তো কারো সাথে ঝামেলা লাগাতে যায় না, ভুলে লেগে যায়। কিন্তু একটা কথা হলো, একা কি কোনোভাবে নারী পাচারকারীদের মতো লাগে? ঘরে গিয়ে দরজা লাগিয়ে আয়নার সামনে নিজের চেহারা দেখল। হ্যাঁ, তার চেহারা যদি অত ভালো না, কিন্তু সে অনেক কিউট দেখতে। এই কিউট মেয়েটাকে কি করে নারী পাচারকারীর অপবাদ দিল ওই ছেলে? না সময় হলেই জিজ্ঞাসা করতে হবে, কিন্তু আপাতত কিছু জিজ্ঞাসা করা যাবে না, কারণ এমনিতেই সে ডাকাত বলে উনার মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে। যে না জেনে আবার এই ছেলে ওই রকম কুটনা না হলেই হয়, এসে ওর মাকে বিচার না দিলই হলো। পাশে এসে চুপচাপ বসে আছে একা, যদিও সে যথেষ্ট ভয় আছে, কারণ কখন না জানি ওর ওই আরিফ ভাই এসে ওর মায়ের কাছে বিচার দেয় আর ওর মার রাগ উঠে আর ওকে ডাকে। বলতে না বলতেই একার মায়ের ডাক চলে আসলো, কিন্তু যদিও গলার স্বরটা বেশ নম্র ভদ্র টাইপেরই লাগছে। তবে কি সবার সামনে ওর মা ওকে টুকু তো বেঁচে যাবে? একা দ্রুত ঘর থেকে বেরিয়ে ওর মায়ের কাছে গেল, কারণ এমনিতেই তো রেগে আছে, তারপর দেরি হয়ে গেলে আর একটা মায়ের মাটিতে পড়বে না। হ্যাঁ মা, বল কি হয়েছে? একার মা মুচকি হেসে সেই ছেলেটাকে নিজের সামনে এনে ওকে ইঙ্গিত করে বললেন, তোমার বড় মামার ছেলের সাথে পরিচয় করবে না? এই হলো তোমার বড় মামার ছেলে গালিব। যদিও তোমার আপুর এখনো ঘুম ভাঙেনি, তোমার আপুর নাম জানিম। ও যখন ঘুম থেকে উঠবে তখন ওর সাথেও পরিচয় করিয়ে দিব। এখন ভাইয়ের সাথে পরিচিত হও। আর হ্যাঁ, এই যে দেখ গালিব, এটা আমার মেয়ে আর ওর একা নাম। আমার ছেলের সাথে তো নিশ্চয়ই আগেই পরিচয় হয়েছে তোর। সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি।
গুলজার এর সাথে ও যখন পরিচিত হতে চাই তখন ওর মা এরকম মিষ্টিভাবে ওদের পরিচয় করিয়ে দিচ্ছে না, আর তারপরে ওই করলা গুলজারটা ওর মাকে ওর নামে বদনাম করে দিয়ে পুরো পরিবেশটা তিক্ত করে দিয়েছিল। একা অপেক্ষায় আছি কখন নিজের নামে বদনাম শুনবে সেই ওর মায়ের কাছে, তারপর বকা তো ফ্রি আছে। একা যদিও ভেবেছিল যে ওর মা হয়তো কিছু জানে না এজন্য এত ভালো মতো ডাকছে, কিন্তু এখন তো মনে হচ্ছে অবস্থা আরো ভয়াবহ, ওর মা এখন জানবে আর এখনই সবার সামনে ওকে কান মলা দেবে। কিন্তু আশ্চর্যজনকভাবে পরিচিত পর্ব শেষ হওয়ার পরও গালিব কিছুই বলল না ওর মাকে। ওর মা চলে যেতেই একা ওর সামনে এসে বলল, আপনি আমার মাকে বিচার দিলেন না যে? গালিব ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কিসের বিচার? একা মুখ বেঁকিয়ে বলল, আসছে এখন যেন আমি নিজের মুখে স্বীকার করি আর ওইটা রেকর্ড করে আমার মাকে শুনিয়ে দাও। আমি বলবো না আপনি জানেন না আপনার আমার নামে কিসের বিচার আছে। ওই যে তখন পুকুর পাড়ে আমরা দুজন দুজনকে দুই রকম উপাধিতে সম্বোধন করলাম না জেনেই যে আমরা একই পরিবারের। ওই জন্য। গালিব একটু ভাবার পর বিষয়টা বুঝে আসতেই হা হা করে হেসে উঠল। একা চিন্তায় পড়ে গেল, তবে কি ইনিও পাগল নাকি? কথা নেই বার্তা নিয়ে হাসা শুরু করে দিল এক ভাই, তো কথা নেই বার্তা নেই ওর উপর অপবাদ দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে আরেক ভাই, কথা নেই বার্তা নেই হেসে লুটেপুটে পড়ে। তবে কি এদের পুরো পরিবারের মধ্যে সমস্যা, কিন্তু একা ও তো এই পরিবারের, ওর মধ্যে তো কোনো সমস্যা নেই। আরে ওইটা তো আমাদের প্রথমবার পরিচয়, ওরকম টুকিটাকি ভুল হতেই পারে, ওগুলো কি আমার মনে রাখা দরকার আছে নাকি? আমি তো সে কখনো ভুলে গেছি, তুমি আবার মনে রেখে দিয়েছ। আচ্ছা শোনো, আমাকে আপনি করে বলা লাগবে না, তুমি করে বলো। ঠিক আছে, আমি তো তোমার চেয়ে অনেক বড় সেই জন্যই বললাম, আর বাকি রইল আমার কথা, আমি তোমাকে তুই করে বলবো কারণ তুমি আমার ছোট বোন জানিমের মতন। ছেলেটার কথা অনেক ভালো লাগলো একার। না, ছেলেটা মোটেও পাগল না, অনেক ভদ্র, একদম একার মতন। ছেলেটাকে যত দেখছি তত যেন মুগ্ধ, তার পরিমাণ বেড়ে যাচ্ছে একা। কিন্তু এতে শেষের কথাটা ভীষণ গায়ে লাগলো, তার বোনের মতন সম্পর্কিত, ওরা বোনের মতনই হয়, কিন্তু তবুও বলতে গেলে তো এক প্রকার এই ছেলে একার ক্রাশ। সেই ক্রাশের মুখে বোন ডাকটা একদমই মানায় না, মনে হচ্ছে যেন হার্টব্রেক হচ্ছে একার। থাক আপাতত বনি থাক, পড়ে না হয় আস্তে সুস্থে গল্প করে, শুধু তুমি বের করা যাবে। আপাতত এই সম্পর্কে সীমাবদ্ধতা এটুকুই থাক, যদি ওর মা জানতে পারে যে এসব তুইয়ের মধ্যে আবার তুমি ঢুকাতে চাচ্ছে ও তাহলে ভীষণ বকবে। উফ, ওর মা তো দেখি সব জায়গায় ঢুকে বকার জন্য। বিকেলবেলা গালিবের ছোট ফোন জামিনের সাথেও পরিচয় হয়ে গেল একার। ওই মেয়েটা অনেক ভালো, বেশ সুন্দর করে কথা বলে, ওর সাথে অনেক বন্ধুত্বপূর্ণ আপু হিসেবে একে অনেক ভালো লেগেছে একার। তবে সবথেকে ভালো লেগেছে ও গুলজারের বড় বোন। এই আপুকে যদি একবার হাত করতে পারি তবে নিঃসন্দেহে গুলজারকে ফাঁসিয়ে দিতে পারবে, আর এই আপুর সাহায্যে একটা ধমক দেবে আর অন্যের সাথে সাথে চুপ হয়ে যাবে। বেশ ভালো বুদ্ধি করেছে, কিন্তু একা কি সমস্যা? খোঁজার নিজের ঘরে নিজের ল্যাপটপ দিয়ে কিছু একটা করছিল, আর সেই সময় একা এসে ওকে ডাকা শুরু করে দেয়, সেই জন্য বিরক্তিকর সূত্রেই গুলজারের এই শব্দ। একা মুখ ভেঙচি দিল, এমনভাবে রাগ দেখাচ্ছে যেন নিজে নিজে এসেছে ডাকার জন্য ওকে, নাকি ওর তো বয়েই গেছে, নাকি ওকে এসে ডাকবে। ও তো এসেছে, ওর আপু বলল যে ওরা বাইরে যাবে, ও যাবে কিনা সেটা জিজ্ঞাসা করার জন্য। এমনি এমনি তো আসিনি, এসেছি তোমাকে ডাকতে। জামিন আপু তো জিজ্ঞাসা করল যে আমরা বাইরে যাচ্ছি, তুমি যাবা কিনা, এইটুকুই এমন ভাব করছো যেন আমি অপেক্ষায় আছি কখন তোমাকে ডাকতে পারবো, কখন তোমার সাথে কথা বলতে পারবো। সেগুড়ে বালি, তোমার সাথে কথা বলতে না আমার বয়েই গেছে। গুলজার আজকে আর কোনো ঝগড়া করল না, একার সাথে বেশ শান্তভাবেই বলল ওকে যেতে, ও কিছুক্ষণের মধ্যে আসছে। একা বুঝল না এই ছেলে হুট করে এভাবে শান্ত হয়ে গেল কেন। তবে কি জামিন আপুকে দেখানোর জন্য যে ও অনেক ভালো একটা ছেলে, ভদ্র ছেলে সাজছে যাতে ওকে না বকে?
কিন্তু ভিতরে তো দেখছিলে ও কি জানি কাজ করছে, একপাশে ল্যাপটপ একপাশে ফাইল, হয়তো ব্যস্ত আছে, এজন্য হয়তো বিগড়ে আছে, আর না হয় রাজনীতিওয়ালা মানুষ, তো কখন যে কখন কি হয়ে যায় কে জানে। থাকুক বাবা, ও তো এখন বাইরে ঘুরতে যাবে সেই চিন্তায় আছে, এসবের মধ্যে ও নেই। ওরা সবাই তৈরি হয় নিলে সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়, তবে পুরোটা সময় একা লক্ষ্য করেছি যে গুলজার ওইরকমভাবে কথা বলছে না, তর্ক করছে না, হাসেও না, ও কোনোভাবে এনজয় করছে না, মনে হচ্ছে যেন জোর করে এসেছে ওইখানে। কিন্তু আসার আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যদি নাই আসতে চাইতো তাহলে তখনই বলে দিতে পারবে, মন মরা করে রাখার কি প্রয়োজন? কিছু হয়েছে একা? একা আসলে আসার পর থেকে সেই গুরুজারের দিকে খেয়াল করে যাচ্ছে বারবার। হ্যাঁ, এমনটা না যে প্রকৃতি সে এনজয় করছে না, প্রকৃতি এনজয় করছে, কিন্তু বেশিরভাগ সময়টায় যেন ওর চোখ যাচ্ছে গুলজারের গতিবিধির দিকে। গালিব হয়তো সেটা খেয়াল করল। গুলজারের কথা ভাবছ বুঝি? হয়তো ওর রাজনীতিতে আবার কোনো সমস্যা হয়েছে। চিন্তা করো না, এসব মানুষদের এরকম প্রায় সময় হয়, তাই ওকে নিয়ে বেশি ভেবো না, ঠিক আছে? ও সরি, তোমাকে তো আমি তুই করে বলবো বলেছিলাম তাই না, কারণ তুমি তো আমার বোন জানিমের মতো। চিন্তা করো না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, প্রথম প্রথম তো। একা কেবল মুচকি হাসল, কারণ তার মাথা থেকে কিছুতেই কেন জানি না গুলজার বিষয়টা যাচ্ছে না। তার ভীষণ জানতে ইচ্ছে করছে, গিয়ে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে তুমি ঠিক কি কারণে চিন্তিত, বা তোমার কি বড় কোনো সমস্যা হয়েছে, কিন্তু না, এখন গেলেই তো আবার কিছু না কিছু শোনাবে, হয় রাগ করবে না হয় খারাপ ব্যবহার করবে। এই জন্য চেয়ে সে জিজ্ঞাসা করতে পারছে না। থাকুক না, ওর মাথা ব্যথা ও বুঝে নিবে, আর ও তো যথেষ্ট চালাক মানুষ, সবাইকে তো যেকোনো মুহূর্তে ফাঁসিয়ে দেওয়ার স্বভাব আছে ওর। সবাই বেশ আনন্দ করতেই গ্রামে এসেছে। ঘোরা শেষে সবাই নিজেদের ঘরে চলে গেল, আর রাতের বেলা খাওয়া পরে সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার নিজের ঘরে চলে গেল। এই পুরোটা সময় ঘুরে আসার পর থেকে গুলজারকে একবারও দেখেনি একা। দরজাটা এগিয়ে রেখে একা শুয়ে পড়লে বিছানায়, তারপর নিজের মোবাইল ধরে ঘাঁটতে লাগলো। অবশ্যই এখানে তোমার নেটওয়ার্ক পাওয়া যায় না যে ও কিছু করবে ফোনে, তাই নিজের মতো করে গেম খেলতে লাগলো। কিন্তু হুট করে মনে হলো ওর দরজা ঠেলে কেউ ভিতরে ঢুকে ওর দিকে এগিয়ে আসছে। নিজের ভুল ভেবে কিছুক্ষণ চুপ থাকলেও যখন কারো গভীর নিঃশ্বাস তার কাছাকাছি আসছিল সে উঠে দাঁড়ালো, কিন্তু পরক্ষণেই সেও ব্যর্থ হল, কারণ সেই অজানা মানুষটি ওকে চেপে ধরে ওকে জড়িয়ে রইল। একা চিৎকার করতে যাবে সেই সময়ই আওয়াজ এল, একটু শান্তি খুঁজতে এসেছি, চিৎকার করে অশান্তি বাড়াস না। আজকে অবাক হয়ে যাচ্ছে একা। একে তো এই ছেলেকে আজকে শান্ত রূপে দেখেছে, তার উপর এভাবে হুট করে এসে জড়িয়ে ধরেছে। একা নিষেধ করবে আর কি, ওর তো সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ও নিষেধ করবেই বা কিভাবে, আর সে বুঝতেও পারছে না যে এসবের কারণটা ঠিক কি। তবুও একটু সাহস করে বলল, ভাইয়া। গুলজার মুখ দিয়ে সি শব্দ করে ইশারায় ওকে চুপ থাকতে বলল। বলতে গেলে একাকে কোনো কথা বলার সুযোগ দিচ্ছে না। হ্যাঁ, একা চাইলে এখনই এই ছেলেকে দূরে ঠেলে সরিয়ে দিতে পারে, কিন্তু কেন জানি না সেটা করার ইচ্ছা করছে না। মনে হচ্ছে ও তো আর খারাপ কিছু করছে না, শুধু একটু জড়িয়েছে, এতে কি খুব বেশি খারাপ হয়ে যাবে? হ্যাঁ, হয়তো হওয়ার কথা, কিন্তু অজানার কারণে, বিশেষ করে আজকে হতো বিধ্বস্ত গুলজারকে দেখার পর কেন জানি না এক অদ্ভুত মায়া কাজ করছে ওর উপর। দূরে সরিয়ে দেওয়ার বদলে চুলে বিলি কাটতে লাগলো একা। গুলজার ঘুমিয়ে পড়েছে কিনা বুঝতে পারল না, তবে একা চোখ বুজে দিল বিছানার উপর মাথা ঠেকিয়ে। সকালে উঠে দেখল ও বিছানার মধ্যে শুয়ে আছে আর আশেপাশে গুলজার নেই। তবে কি কালকে রাতে সব স্বপ্ন ছিল নাকি সত্যিই ও এসেছিল? একা গায়ে ওড়না পেঁচিয়ে আর চুল বেঁধে বাইরে যায়, আর বাইরে গিয়েই তার মনটা খারাপ হয়ে যায়, কারণ সে জানতে পারে আজকেই নাকি তারা সবাই মিলে চলে যাবে। যদিও একা এটা জানত যে খুব তাড়াতাড়ি তারা চলে যাবে, কিন্তু কেন জানি তার মন খারাপ হয়ে যাচ্ছে। সবাই যাবে, তবুও এই গ্রামটাকে ছেড়ে তার যেতে ইচ্ছে করছে না। হয়তো এই জীবনের রক্তের টান। হাজার হোক নিজের গ্রামের বাড়ি তো নানুবাড়ি বলে কথা, একটু টান আছেই। একা এসেছিস, যা নাস্তা খেয়ে রেডি হয়ে পড়, আমরা আজকেই রওনা দিব বুঝলি।
একা মাথা নাড়িয়ে মুচকি হেসে চলে গেল ডাইনিং টেবিলে, গিয়ে দেখল ওর সব ভাইবোনগুলো ওখানেই আছে। সবাই মিলে একসাথে বেশ ভালোই গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরের দিকে রেডি হওয়ার জন্য রওনা দিল একা। নাস্তা খাওয়ার সময় ও একা গুলজারকে দেখেনি, আশেপাশে তাকিয়েও দেখতে পেল না। হয়তো ভাবল ট্রেনের টিকিট কাটতে গেছে বা যাওয়ার কোনো ব্যবস্থা করতে গেছে, যাওয়ার সময় নিশ্চয়ই দেখা হয়ে যাবে, তাই আর বেশি মাথা ঘামালো না। কিন্তু যখন দেখল যে যাওয়ার সময় ওকে দেখা যাচ্ছে না, তখন একটু চিন্তায় পড়ে গেল একা। সে জানে না সেই গুলজারের ব্যাপারে এত কেন ভাবছে, কিন্তু তার ভীষণ ভাবতে ইচ্ছে করছে। একটু দেই কেন যেন চিন্তা হয়ে যাচ্ছে ওর। এটা কি কোনো দিক নির্দেশনা? আচ্ছা মা, গুলজার ভাইয়াকে দেখছি না তো। ওহ গুলজার, তাকে আর কোথায় পাবি? ও তো সেই সকালবেলায় রওনা দিয়েছে। কি জানি ওর কি সমস্যা হয়েছে, ওর দলের লোক কি জানি মারামারি করেছে নাকি, আমি সত্যিই জানি না। তোর মেজো মামি হয়তো বলতে পারবে। ও সেখানেই আছে, সকালবেলা গাড়ি নিয়ে রওনা দিয়েছে, আর আমাদের যেহেতু সবার টিকিট পাওয়া গিয়েছে বেশি চিন্তা করেনি। তুই এবার আমাদের সাথে যাবি, ঠিক আছে? মারামারি আবার? এই কারণে ওর এইসব রাজনীতি ভালো লাগে না, আর এই ছেলে রাজনীতির জন্য পাগল। আচ্ছা, এইসব রাজনীতি করে, এসব মারামারি করে, দল বিরোধী দল করে, কি আনন্দ পায় মানুষ? কখনো সুযোগ হলে একবার ওকে জিজ্ঞাসা করে দেখবে যে এসবের মধ্যে আসলে আনন্দটা কোথায় লুকিয়ে আছে। কিছুক্ষণের এর মধ্যে ওরা রওনা দিল, আর সকাল সকাল রওনা দেওয়ার কারণে বিকালের মধ্যে ওরা সবাই নিজের বাড়িতে চলে গেল। একা ওর ভাই আর ওর মাকে যদিও বলা হয়েছিল ওদের বাসায় থাকার কথা একসাথে, কিন্তু ওনারা রাজি হয়নি, কারণ একার বাবা বাসায় একা আছে, সময় সুযোগের অভাবে আসতে পারেননি। তবে আবার একসাথেই সবাই আসবে আর খুব দ্রুত নাকি ওদের আবার দেখা হবে, এই প্রতিশ্রুতি নিয়ে একা আর ওর পরিবার বিদায় নিল। পাশে এসে শটাং করে বিছানার উপর শুয়ে পড়ল একা নিজের ঘরে গিয়ে। কেন জানি চোখ বুজলেই বারবার গুলজারের কথা মাথায় আসছে। গতবার তো একসাথেই ওরা পৌঁছেছিল, কিন্তু এবার কি হলো? এবার এখনো পৌঁছালো না কেন ছেলেটা? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো আবার? কি রে, এইভাবে বাইরের জামা কাপড় না বদলে শুয়ে পড়লি কেন? আমি কিন্তু মাকে বলে দিব। ভাইয়ের কথায় মুখ ভেঙচি দিয়ে অন্য পাশে উল্টে শুয়ে পড়ল একা। অভিনব এসে বসলেও একার পাশে। কি হয়েছে তোর? গাড়িতেও দেখলাম চুপচাপ বসে আসছিস, কোনো কথা নাই, কোনো গল্প নাই, কোনো শব্দ নাই। এটা ভাবা যায় যে আমাদের একান্তি নাকি পুরো জার্নিতে কোনো কথা বলল না, কোনো শব্দ করল না? কি হয়েছে বলতো আমাকে? একা উঠে বসল, মুখ লটকিয়ে রেখেই বলল, তেমন কিছু না ভাইয়া, আসলে গ্রাম থেকে চলে আসলাম তো এত তাড়াতাড়ি। আমি তো ভেবেছিলাম ওখানে 1 সপ্তাহ না হয় 15 দিন থাকব, সেখানে 2-3 দিনের মধ্যে চলে আসতে হলো, এজন্যই আর কি, ভালো লাগছে না। তেমন কিছু না, তুমি চিন্তা করো না। গুলজারের চিন্তা করছে সে, আর সেই চিন্তার কারণে ওর মন খারাপ, এইটা একা কাউকে জানতে দিতে চাচ্ছে না, কারণ সে চায় না কোনো রকম কোনো ঝামেলা হোক। অবশ্য ওর ভাই এগুলো কাউকে বলবে না, কিন্তু তবুও সাবধানের মার নেই। যদি জিজ্ঞাসা করে যে কেন ও এত চিন্তা করছে, তখন কি উত্তর দিবে একা? আচ্ছা, তোর জামিনকে কেমন লাগলো রে? মানে হচ্ছে গালিব ভাইয়ার ছোট বোনটা কেমন লাগলো রে? একা বড় বড় চোখ করে তাকালো তার ভাইয়ের দিকে। জামিন তো শুধু একার না, অভিনব এর বড়, এমনকি গুলজারের ও বড়, সে হিসেবে যথেষ্ট বড় হওয়ার কথা। যদিও গুলজার আর অভিনব সমবয়সী। এইসব কি ধরনের অভদ্রতা ভাইয়া? তুই জামিন আপুকে নাম ধরে ডাকছিস কেন? উনি তো তোর বড়, নাকি আপু বলে ডাকবি যেমনটা আমি বলি। এইটা যদি মা কিংবা বাবা জানতে পারে রে, তোকে অনেক বকা দিবে, আর ওই বাড়ির লোকেরাও জানলেও বা কি হবে বলতো, কি ভাববে তোকে? পরবর্তীতে ওদের সামনে কোনো কথা বললে ভেবে চিনতে বলিস, বুঝলি? এভাবে নাম ধরে বড় আপুকে ডাকতে হয় না। অভিনব একার মাথায় একটা টোকা দিল। আসছেন আমার দাদি।
তোর থেকে নিয়মনীতি আমি খুব ভালো জানি, কারণ আমি তোর থেকে বড়, বুঝলি? এরপর থেকে আমাকে এসব শিখাতে আসবি না। আর আমি জানি যে উনি আমার থেকে বড়, তবু আমি ইচ্ছে করেই নাম ধরে ডেকেছি। এসব বলবো নাকি সুন্দর দেখতে, তাই না বল? সবার চরিত্র অনেক ভালো, বিদেশে থেকেও কোনো রকম গর্ব নেই, কোনো রকম পরিবর্তন নেই, একদম আমাদের দেশীয়দের মতো আচরণ। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোর কেমন লাগলো? একা উত্তর দেওয়ার আগে সন্দেহের চোখে তাকিয়ে রইল ওর ভাইয়ের দিকে। কথা বাড়তে তো কোনো কিছুই সুবিধায় লাগছে না, ওর তো গণ্ডগোল আছে বলে মনে হচ্ছে। একা সন্দেহজনক দৃষ্টিতে তাকানো দিকে অভিনব প্রবেশকে জিজ্ঞাসা করল যে কি হয়েছে। ওর সামনে দাঁড়ালো, একবারই পাশে একবারও ওপাশে ঘুরঘুর করলাম, তারপর বলল, তোর মতলব কিন্তু ভালো না ভাইয়া। আপু কিন্তু তোর থেকে বড়, মনে রাখিস। আর আপু কিন্তু আমাদের বড় মামার মেয়ে, তার মানে মামাতো বোন। অভিনব বলল, তুই বুঝি গালিব ভাইয়াকে সেই নজরে দেখিস? একার মুখটা থমথমে হয়ে গেল, সত্যি সে সেই নজরে। গালিব ভাইকে তার ভীষণ ভালো লেগেছে, ওনাকে বলতে গেলে ক্রাশ খেয়েছে, কিন্তু ক্রাশের কথা ভাইয়াকে বললে নিশ্চিতভাবে ভাইয়া এখন ওর কানমলে বলে দেবে, তাই সেই কথা চাপিয়ে রেখে বলল, হ্যাঁ দেখি আমি কি আর তোর মতো রে। আমি অনেক ভালো একটা মেয়ে, যাকে যেই নজরে দেখার থাকে সেই নজরেই দেখি। আর তুমি নিজের মাথা থেকে আপুর কথাগুলো বের করে দে, বুঝলি? এসব ভালো না এই বয়সে, তুই এখন অনেক ছোট। ছোট আছিস, ছোটর মতো থাক। বড়দের দিকে নজর দিস না, পড়ে তখন মায়ের একটাও মাটিতে পড়বে না, যেভাবে আমার পড়ে না। এই বয়সে যদি মায়ের খাজস তাহলে ভাব কি হবে। তারপর যদি আবার এটা আপু জানে যে তুই এই বয়সে মায়ের খেয়েছিস। বলে হা হা করে হেসে উঠল একা। একার হাসি সহ্য করতে না পেরে অভিনব ওর পিছু ধরলেও কে মারার জন্য একা দৌড়াতে দৌড়াতে নিজের ঘর ছেড়ে নিচে চলে আসলো। তারপরও একবার ওর মা একবার ওর বাবার পিছে লোক আছে, ওরা বুঝতে পারছে না এদের আবার মারামারি কারণ কি হয়ে উঠল। ঠিক সেই সময় ওদের ফোন বেজে উঠল, মা ওদেরকে ধমকে চুপ করালো, তারপর একপাশে দাঁড়ালো, কিন্তু দুই ভাই বোনের মতো চোখাচোখি ভাবে রেষারেষি লেগেই রইল। একার মা ফোন ধরার পর ওপাশের কথা শুনতেই থম মেরে গেলেন। গুলজারকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকটা সময় পেরিয়ে গেছে কিন্তু ওর কোনো খোঁজ নেই। ও তো সবার আগে রওনা দিয়েছিল, তার তো অনেক আগে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু না এই জায়গায় পৌঁছেছে, না ওর দলের লোকের কাছে গিয়েছে, কেউ বুঝতে পারছে না যে গুলজার ঠিক কোথায় হারিয়ে গেল। অনেক জায়গা খোঁজা হচ্ছে, সাথে পুলিশকেও নাকি জানানো হয়েছে। যেহেতু রাজনৈতিক বিষয়ে গুলজার যুক্ত আছে, তাই কিছু কিছু পুলিশ ওকে চেনে, এই জন্য ব্যাপারটা খুব ভালোভাবে দেখছে। আর এই জন্যই হয়তো 2 দিন নিখোঁজের না হওয়া সত্ত্বেও এখনই পুলিশ কমপ্লেন নিয়েছে। একা ও তার পরিবার খবরটা পাওয়ার সাথে সাথে দ্রুত ওদের বাসায় চলে আসে। পাশে এসেই দেখে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। যদিও গালিব সবাইকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ওরা সবাই ভেঙে পড়েছে ভীষণভাবে। ভাইয়া কি সত্যি হারিয়ে গেছে গালিব ভাইয়া? গালিব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর টেকার মাথায় হাত দিয়ে বলে, চিন্তা করিস না, আমার বিশ্বাস গুলজারের কিছুই হয়নি। হয়তো কোনো কারণে ও আটকে আছে বা আসতে পারছে না, তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি ওকে আমরা পেয়ে যাব। পুলিশ খোঁজ করছে, আমরা খুঁজছি, অনেক লোকই করছে। হ্যাঁ ওরা হয়তো ভাবছে যে বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে কিনা, কিন্তু নির্বাচনের তো বেশি দিন বাকি নেই। এই সময়ে অন্য পার্টির কোনো লোকের উপর কিছু করা বিরোধী দলের জন্য বেশ রিস্কি একটা কাজ হয়ে যাবে, যেটা ওরা সম্ভবত করবে না, বা সেই কাজটা হয়তো করতে চাইবে না। নিজেকে সবাই সতর্ক রাখতে চাই, সেটা যে করেই হোক। আর সেখানে গুলজার তো বিখ্যাত নেতা, এত বড় ভুল ওরা করবে না। তারপর বাড়ির সবার দিকে একবার তাকিয়ে বলে, এই কথাটাই আমি ওদের বোঝাতে পারছি না, একটু হলেও তো বুঝতে হবে, সব সময় কি আবেগ দিয়ে ভাবলেই হয়? এই সময়টা তো বিপদের সময়, এই সময় উচিত আমাদের সবাইকে মাথা ঠান্ডা করে রাখা। আর গুলজার যথেষ্ট সাহসী ছেলে, ওর কোনো বিপদ হওয়া তো অনেক দূরের প্রশ্ন।
যেখানে আমি ওর ভাই হয়ে ওর উপর ভরসাটা রাখতে পারছি সেখানে ওর মা বাবা কি বাবার বাবা কেউই ওর উপর ভরসা রাখতে পারছে না। ওরা তো ওকে ছোট থেকে বড় হতে দেখছি, তবুও বুঝতে পারছি না যে ও যথেষ্ট সাহসী একটা ছেলে, আর যতটা বুদ্ধি দিয়ে চলে ওর ক্ষতি হওয়ার ব্যাপারটা ভীষণ মুশকিলের। যদিও গালিবকে সান্ত্বনা দিল, কিন্তু একার মন মানতে চাইছে না। অন্য সবার মতো তার ভীষণ কষ্ট হচ্ছে, চিন্তা হচ্ছে, ভয় হচ্ছে, তবে সে সেটা প্রকাশ করছে না। কারণ বোন হিসেবে হয়তো এতটা ভয় খারাপ লাগা কষ্ট হওয়ার কোনো কথা নেই। জানি আপুও তো মন খারাপ করে আছে, কিন্তু সে তো কাঁদছে না, সেও সাহস দেখিয়ে চুপচাপ আছে। তারও সেটাই করা উচিত, কারণ এখানে এভাবে কান্নাকাটি করে ভেঙে পড়লে বাকিরা সবাই আরও চিন্তায় পড়ে যাবে। আর মাত্র কিছুদিনের আলাপে এতটা কান্নাকাটি করা উচিত হবে না, যেইটা সবার কাছে সেটা দৃষ্টিকটু লাগে। ফোনের দিকে অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে গুলজারের বাবা। ঠিক সেই মুহূর্তেই ফোনটা বেজে উঠল, আর উনি দ্রুত গতিতে ফোন হাতে নিলেন। ওই পাশ থেকে পুলিশের গলার আওয়াজ ভেসে আসল। উনি জানালেন যে গুলজারকে পাওয়া গেছে। উনি খবরটা দ্রুত সবাইকে দিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা দিলেন। যদিও সবাই একসাথে যেতে চেয়েছিল, কিন্তু উনি সবাইকে যেতে নিষেধ করলেন, কারণ আর ওকে নিয়ে তো এখনই নিয়ে আসবেন বাড়িতে, আর পুলিশ স্টেশনে এত লোকের ভিড় করা উচিত হয় না। গুলজারের বাবা গালিব, একার বাবা আর ওর বড় মামা মিলে রওনা দিলেন পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। গুলজারের এর মা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেও সন্তান হয়তো তাই বেশি একটা ভরসা করতে পারছে না। উনার সন্তান ঠিক আছে তো, পাওয়া গেলে তো হবে না, ছেলেটা সুস্থ সবল তো থাকা লাগবে। চিন্তা করো না ভাবি, আমাদের গুলজার সত্যি অনেক সাহসী ছেলে, ওর কিছু হবে না। এদের সন্তানের মাঝে একা কেন জানি থাকতে ভালো লাগলো না। সে ছাদে চলে গেল এই আশায় যে যখন গুলজারকে নিয়ে আসা হবে তখন ও ছাদ থেকেই ওকে দেখতে পাবে। সবার অমনোযোগী হওয়ার সুযোগ নিয়ে অভিনন্দন চোখ গেল জানিমের দিকে, যে পাশে দাঁড়িয়ে মোবাইলে কারো সঙ্গে আলাপ করছে আর হাসছে। অভিনব এর ইচ্ছা করল মানুষটাকে সেটা জানতে। নিজের আগ্রহ আর দমাতে না পেরে অবিরাম চলে গেল। জানি না এর কাছে জানতে চেয়েও ঠিকই করছে, সরাসরি তার বলবি না, হয়তো একটু খড়ি ভিজিয়ে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু এতে সমস্যা নেই, এইখানে ভালোবাসার ক্ষেত্রে বয়স আর মানে না, সেখানে একটা প্রশ্ন আর কি হার মানবে। অভিনব দ্রুত চলে গেল জানিমের কাছে। কি করছো? জানিম সবসময়ের মতন মুচকি হেসে তাকালো। তার সুমধুর কণ্ঠ দিয়ে অভিনবকে জিজ্ঞাসা করল, তুমি যাওনি ওদের সাথে? অভিনব, আমি তো ভেবেছি তুমিও বুঝে গিয়েছ ওদের সাথে। তা কি খবর তোমার? আসলেই এত সব টেনশনের মাঝে তো তোমার সাথে আর কথা বলে হয়নি, আর বাড়িতে অত বেশি থাকা হয়নি। আমি কিন্তু তোমাকে চিনি, তুমি একার বড় ভাই, তাই না? অভিনব মুচকি হেসে বলল, হে, আমি তো ভেবেছি তুমি আমার সাথে কথাই বলতে চাও না, তাই একবারও আমার সাথে আলাপ করনি। যাক, অবশেষে আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে তুমি আমার সাথে কথা বললে। জানিম বলল, বলবো না কেন, তুমি তো আমার ছোট ভাই আর আমি তোমার বড় আপু। কথা না বলার কি আছে বল? বড় আপু কথাটা শুনে মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল অভিনবের। বড় ভাই ছোট বোন বা বড় বোন ছোট ভাই, এইসব শব্দ যদি বারবার একটা সম্পর্কের মধ্যে আছে, সেই সম্পর্ক কিভাবে অন্য দিকে মন নিবে? আয়রা দুই ভাই বোন তো সেগুলোর মধ্যে আটকে আছে। কি করছো তুমি? বললে না যে? জানিম ফোনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমাদের ভাইয়ের সাথে কথা বলছি। এখানে আসার পর থেকে তোমার ভাইয়ার সাথে কথা হয়নি, তারপর আবার এসব কিছু চিন্তায় ও আবার গুলজারকে চিনে, সেজন্য আর কি আর খোঁজ খবর নিচ্ছিলে, বুঝলে? আরও দেখো, তাড়াতাড়ি এ দেশে চলে আসবে, তখন তোমার সাথে আর তোমাদের বাকি সবার সাথে আলাপ করিয়ে দিব। যদিও এই বাড়ির অনেকেই ওকে দেখেছে, সবার সাথে আলাপ করেছে, তবে সেটা ফোনে সরাসরি আলাপে সুযোগ হয়নি। কিন্তু এবার ওকে বলে দিয়েছি যেন ও বাসায় আসে, আর ও যতদিন না আসবে আমি তত ওখানে যাবা না।
আর যতদিন না এইখানে এসে আমার মা বাবার সাথে কথা বলবে। তুমি বল, বিয়ের তো একটা ব্যাপার আছে, সেটা কিভাবে ফোনে ফোনে সম্ভব? এই জন্য সরাসরি ও আসবে, আমার পরিবার ওর ওখানে যাবে, দুই পক্ষের মতামতের আগে সত্যি হবে, তারপরে আমি বিদেশে যাব ওর কাছে, তার আগে নয়। আর এটা শুনেছি যে রাজি হয়ে বসে ওনারা অনেকদিন ধরে শুধু আমার এই কথার অপেক্ষায় ছিল। ও খুব দ্রুত আন্টি আর আঙ্কেলকে কি নিয়ে আসছে আমাদের বাসায়। গুলজারের কথা শুনে তো বলেই দিয়েছিল যে আজকেই চলে আসবে, কিন্তু এখন যেহেতু গুলজারকে পাওয়া গিয়েছে তাই ওকে আসতে নিষেধ করে দিচ্ছি। অভিনব এর মাথায় আকাশ ভেঙে পড়ল। মানে ও কি এতদিন মরীচিকার পিছনে ছোট ছিল? কি থেকে কি হয়ে গেল নিজের অজান্তে? ওইসব যদি আগে জানতো তবে এত আশা করত না, একা কেউ সব বলে দিয়েছে। এখন যদি একা সব জানতে পারি ও তো অনেক হাসবে, তার থেকেও বেশি কথা অভিনবের দুঃখ তো আর ওরা কেউ বুঝবে না। অভিনব ভালো লাগছে না বলে আসছি বলে সে চলে আসলো, আর জানিমও ব্যাপারটা বেশি গুরুত্ব দিল না, সেও নিজের কথাই ডুবে গেল। পুলিশ সোশ্যালয়ের সবাই একসাথে গিয়ে দেখল একটা চেয়ারের মধ্যে গুলজার বসে আছে আর ওকে সেবা করছে একজন ডাক্তার, ওর ভিতরে যাকে আঘাত লেগেছে সেগুলো ঠিক করে দিচ্ছে, মেডিসিন লাগাচ্ছে। গুলজারের বাবা সবার আগে গুলজারের এর কাছে ছুটে গেল, আর একার বাবা আর গালিব গেল পুলিশের কাছে সবটা জানতে। সবকিছু জানার পর সারমর্ম এই হলো যে রাস্তায় কিছু গুন্ডা ওর উপর আক্রমণ করেছিল, কিন্তু গুলজার ওদেরকে মেরে ওখান থেকে চলে আসতে পারলেও গাড়ির মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায়। আর সেই সময় ওখানে অনেক জঙ্গল ছিল, জঙ্গল থেকে কোনো নেটওয়ার্ক কানেকশন পাচ্ছিল না যে ও কারোর সাথে যোগাযোগ করবে, সেখানেও ওকে আর একবার আক্রমণ করা হয়। হয়তো গাড়িটা ইচ্ছা করে কোনো ভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, সেখানে এত মারামারি আর এত কাহিনী। বাকি সব গুলজার জানে, কিন্তু ও আপাতত কিছু বলছে না যেহেতু ও আঘাতপ্রাপ্ত। গুলজারকে পুলিশের ওইখানে থেকে বাড়িতে নিয়ে আসা হয়, ওর বাবা ভাই ওরা সবাই নিয়ে এসেছে আর কি। গুলজারকে যদিও অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, কিন্তু সে একটা বারবার কথা বলছে যে সে বাড়ি যেতে চায়, তার আর কোনো সমস্যা হচ্ছে না, তাই তাড়াতাড়ি তাকে বাড়ি নিয়ে আসা হয়। নইলে ওকে এখান থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে থেকে ওর নাকি সরাসরি বাড়ি আসবে আর কোথাও যাবে না, আর ওর নাকি কোনো সমস্যা হচ্ছে না। ওর কাছে হার মানতে হলে ওর পরিবারকে আর ওকে বাসায় নিয়ে আসতে হলো সবাইকে। বাসায় এসে ওর মা সহ ওর বড় মা, পরিবারের সবাই একসাথে যাবে বলে ওর উপর ওর কি হয়েছে না হয়েছে সবকিছু জানার জন্য। খানিকটা সময় নিয়ে সব খুলে বলল গালিব, কিন্তু ও তো নিজেও সবটা জানে না, তাই বাকিটা গুলজার সুস্থ হলে আস্তে আস্তে জানা যাবে। তাই সবাই চুপ করে গেল। গুলজারকে ওর ঘরে নিয়ে যাওয়া হলো রেস্ট নেওয়ার জন্য। একার পরিবার চলে যেতে চেয়েছিল, কিন্তু আজকে ওদেরকে এখানেই থাকতে বলল। আর একার বাবার সাথেও তো একার মায়ের বড় ভাইয়ের এখনো কোনো কথা হয়নি, কারণ দেখা হয়েছে সেই সকালবেলা যখন সবাই গুলজারকে খুঁজছিল। তবে একার মা সুযোগে আছে ওদের দুইজনের আলাপ করিয়ে দেওয়ার জন্য, কারণ ওর সাথে একা মিললে তো হবে না, সবার সাথেই সমস্যার সমাধান করতে হবে, আর রাগটা তো মূলত একার বাবার উপর, এই একার মায়ের উপর না। উনার সাথে মিশে গেছে কারণ উনি ওর বোন, কিন্তু একার বাবার ব্যাপারটা কি হবে? তবে উনিও আশা ছাড়েনি, উনিও সুযোগের অপেক্ষায় আছে, ভেবেছে রাতে খাওয়া দাওয়ার পর ওদের দুজনকে দেখা করাবে, সামনাসামনি কথা বলার সুযোগ করে দেবে। তবে একার বাবাকেই আগে এগিয়ে যেতে হবে, আর এটা একার মায়ের ওনাকে বোঝাতে হবে। গুলজার কি ওর ঘরে গিয়ে শুয়ে দেওয়া হলো। গুলজার বিছানায় আধশোয়া হয়ে কপালে হাত দিয়ে চোখ বুজে শুয়ে রইল। বাড়ির সবাই কেউ চলে যেতে বলেছে, নিজেদের কাজে ওকে নিয়ে বেশি চিন্তা করতে মানা করেছে। ও তো সবসময় এমনই করে, ও চায় না ওর ব্যাপারে কেউ বেশি একটা ভাবুক, কাউকে আসলেই নিজের জন্য বিরক্ত করতে চায় না, এরকমটাই ওর মনে হয়। আর এই জন্য ওর মা ভীষণ বিরক্ত।
যাই হোক, সবাই নিজের কাজে চলে গেল, কারণ গুলজরের জন্য ভালো করে রান্না করতে হবে। কালকে সারাদিন থেকে নিখোঁজ কি খেয়েছেন না খেয়েছে, তারপর শরীরের এত আঘাত, ডাক্তার তো অনেক কিছু ধরে দিয়েছে, অনেক রকমের ওষুধ। গুলজারের দরজায় কেউ একটা কড়া নাড়ালো। গুলজার নিজের চোখ বন্ধ রেখেই বলল, আয়। একা নিজের ওড়না প্যাঁচাইতে প্যাঁচাতে দরজা হালকা খুলে গুলজারের সামনে এসে হাজির হল। গুলজার চোখ বন্ধ রেখেই জিজ্ঞাসা করল, আবার কিছু বলবি? একা অবাক হয়ে গেল। ও বুঝল কিভাবে যে ওইখানে এসেছে, এক হাতে কোনো শব্দ করেনি আর না কোনো কথা বলেছে, তাহলে বুঝল কিভাবে এই ছেলে? তুমি বুঝলে কিভাবে আমি এসেছি? গুলজার উত্তর দিল না, উল্টো প্রশ্ন ছুড়ে মারল, তুই এখানে কি করছিস আগে সেটা বল। তুই জানিস না আমি রেস্ট নিচ্ছি, এই সময় তোকে আসতে হবে? তখন তো মনে হয় তোকে আমি দেখেছিলাম, তুই রান্নাঘরের পাশ দিয়ে উকি দিচ্ছিলি, তাহলে এখন আবার আড়ালে এসে আলাপ করছিস কেন? একা জিহ্বায় হবার কামড় দিয়ে বসল। এই ছেলে কি রকমের স্পাই, একটা সবকিছু খেয়াল করে, সবকিছু ওর নজরে। বেশি ব্যথা পেয়েছ? গুলজার বলল, তোকে বলে লাভ কি? তুই কি ব্যথা কমিয়ে দিতে পারবি? এই ছেলে দুনিয়া উল্টে গেলেও সোজা সোজা কথা বলবে না, এ সব সময় ঘাড় তারাই থাকবে, একে কোনো কিছু বলতে গেলেই উল্টো জবাব দিয়ে দেয়। একা তো ভালো কথাই বলল, কিন্তু এই ছেলে এরকম ভাবে বলছে কেন? ও তো চিন্তা কমানোর জন্য এসেছিল। তুমি ভালো কথার মানুষ না, তোমাকে কিছু বলতেও ইচ্ছা করে না, আমি চলে গেলাম। গুলজার পিছু ডাকল। একাকে এসে ওর পাশে বসতে বলল। একা মুখ ফুলিয়ে চুপটি করে ওর পাশে গিয়ে বসল ওর কথা শুনে। একা পাশে এসে বসতেই গুলজার চোখ থেকে নিজের হাত সরিয়ে ওর দিকে একবার তাকাল। আমার খোঁজ নিতে এসেছিলি? একা মাথা দুলালো, মুখে কোনো কথাই বলল না। তার ভীষণ অভিমান হয়েছে, এই ছেলে কেন এভাবে সবসময় ওকে অপমান করবে, ওর সাথে ঘাড় তেরামি করবে। ভালো কথা বললেও কি একা দোষী হয়ে যায়? আমি ঠিক আছি, আমার তেমন কিছু হয়নি, আমি সুস্থ আছি, আমাকে নিয়ে বেশি চিন্তা করে নিজের ছোট মাথাটা নষ্ট করিস না। পরীক্ষা তো শেষ হয়েছে, নতুন পড়া তো শুরু করতে হবে, পড়ে এবার বড় হয়ে যাচ্ছিস আস্তে আস্তে। নিজের পড়াগুলো ঠিকমতো গুছিয়ে নে, নিজেকে সামলে নিতে শিখ। এই যে আশেপাশের মানুষগুলোকে দেখছিস, এরা কিন্তু সব সময় থাকবে না তোর সাথে, তোকে সামলানোর জন্য নিজেকে তো নিজে গিয়ে সামলাতে হবে। এমনও হতে পারে হয়তো তুই এমন এক জায়গায় গিয়ে পড়ে তোর আশেপাশে কেউ নেই, তুই সম্পূর্ণ এক, তখন কি করবি? সামলে নিতে শিখ। আবার শুধুমাত্র খোঁজ নিতে আসার জন্য যদি এতগুলো জ্ঞান শুনতে হয়, তবে তোর খোঁজ নেওয়া উচিত ছিল না, বাইরে কাউকে বলে ভালোমন্দ এক কথায় উত্তর দিয়ে একাকে ছেড়ে দিত। এইভাবে কি এতগুলো উপদেশ শোনানোর জন্য ওকে আটকে রাখত? আমার কথাগুলো তোর এখন উপদেশ বলে মনে হচ্ছে বা জ্ঞান বলে মনে হচ্ছে, তোর হয়তো ভালোও লাগবে না, আমার কথা বল, এটাই স্বাভাবিক। একা অবাক হয়ে গেল। এই ছেলে জানলে কি করে যে ওইগুলো ভাবছি মনে মনে, ওমা এখন তো দেখছি এই ছেলের সামনে মনে মনে ও কিছু ভাবা যাবে না, সবকিছু ধরে ফেলে। যাক, এখন যা। এইভাবে একটা ছেলের ঘরে এসে বসে থাকাটাকে সবাই খারাপ দৃষ্টিতে দেখতে পারে, যদি কারো নজরে আসে আর কি। তবে আমি যতদূর জানি আমার পরিবার এরকম মাইন্ডের মানুষ না, কিন্তু কার মনে কি লুকিয়ে আছে কিভাবে কি বলতে পারি বল। তাই বলছি নিজের ঘরে চলে যা, আমার খোঁজ নিতে আসার কোনো প্রয়োজন নেই, আমাকে তো দেখবি প্রায় সময়ে। একা আর কোনো কথা বাড়বে না, উঠে চলে যেতে নির্দেশ। গুলজার আবার ওর হাত টেনে ধরল পেছনে থেকে। যাওয়ার আগে নিজের রাগটা তো কমিয়ে ন, যা, তারপর না হয় চলে যাস। একা গুলজারের দিকে পিছে ফিরে তাকাল। রাগ নেই,
অভিমান হয়েছিল এখন সেটাও আর নেই। গুলজার হাত ছেড়ে দিল। একা হালকা হেসে উঠে চলে গেল। গুলজার আবার চোখে হাতে দিতে শুয়ে পড়ল। মাথায় তার অনেক কিছুর অনেক দিনটা নিজেকে সামলানো, নিজের পরিবারকে সামলানোই, রাজনীতির সামলানো, দেশকে সামলানো, দেশের মানুষ সামলানো। মাঝে মধ্যে নিজেকেই কেউ হারিয়ে ফেলে, নিজেই বুঝতে পারে না যে ও ঠিকই করা উচিত আর কোনোটা না করা উচিত। এই চিন্তার মাঝখানে ও কাকে যে কিভাবে আঘাত দিয়ে ফেলে সেটাও নিজেও বুঝতে পারে না মাঝে মধ্যে। অনেক তো হলো, এবার না হয় নির্বাচনটা শেষে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়া যাবে। এখনও অনেকটা সময় বাকি নির্বাচনের। হাতে গোনা 1 বছরের বেশি তো হবেই। এই সময়ের মধ্যে মেয়েটা আরেকটু বড় হয়ে যাবে আর ও নিজের দল সুন্দর মতো গুছিয়ে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যেতে পারবে। ও জিতবে কিনা সেটাও জানা নেই বা জিতার জন্য অপেক্ষাও করছে না, ও শুধু চাই যেন মানুষ ভালো কাউকে পাক নিয়ে নেতা হিসেবে। সকালে একার পরিবার রওনা দিয়ে দিল। একা খেয়াল করল ওর ভাই অভিনব কালকে থেকে মুড অফ করে বসে আছে। ওকে বিরক্ত করছে না, নিজেও কোনো কথা বলছে না। তাই বাসায় এসেই নিজের ভাইয়ের ঘরে ছুটে গেল আগে একা। 2টো চিপসের প্যাকেট নিয়ে গেল সাথে করে। তারপর অভিনবের ঘরে গিয়ে দেখল ও বিছানায় চুপ করে বসে বসে নিজের মোবাইল চালাচ্ছে। একা গিয়ে ওর পাশে বসল, তাকে চিপসের প্যাকেটে অভিনয়ের হাতে ধরিয়ে দিল। অভিনব চিপসের প্যাকেটটা নিয়ে আবার নিজের মোবাইলে মনোযোগ দিল। কি হয়েছে রে তোর ভাইয়া? অভিনব উত্তর দিল না। একা ফোনটা ওর ভাইয়ের হাত থেকে নিয়ে আবার একই প্রশ্ন করল। অভিনব বিরক্তিকর শব্দ করল, কিন্তু একা হার মানল না। নিজের কথার উত্তর না পেয়েছি জিজ্ঞাসা করল, জানিম আপু কোনো দুঃখ দিয়েছে নাকি আবার? জানিমের নাম শুনতাই মুখটা মলিন হয়ে গেল অভিনব। নিজের বোনের কাছ থেকে আর কিছু লুকাতে পারল না। সবটা বলে দিল কে? সবটা শুনে একার হাসি পেল আর দুঃখ লাগল। ওর ভাইয়ের জন্য। থাক ভাইয়া, মন খারাপ করিস না। দেখ, এটা তো আগে থেকেই হয়তো ওদের ঠিক করা ছিল আর তোর কোনো দোষ নেই বা আপুর কোনো দোষ নেই, তাই এসব মাথা থেকে বার করে দে আর একদিনে তোর তেমন কিছু হয়ে যায়নি। তাই তুই আপাতত নিজের মনে এইসব ধারণা ভুলে পড়াশোনায় মন দিয়ে দে, তাহলে একটা ভালো জব কর, দেখবি ভাবি বানানোর জন্য অনেকগুলা মেয়ে পেয়ে যাব আমরা একসাথে। অভিনব উত্তর দিল না। একা বেশি ঘাটাল না। হয়তো ওর ভাই একটু একা থাকবে। আজকে সকালেই স্কুলে একার চোখের পাপড়িটা কেমন যেন বারবার কাঁপছিল। ও ভেবেছিল ওই সময় কুসংস্কার, কিন্তু বাসায় এসে এরকম একটা সারপ্রাইজ পেয়ে যাবে সেটা ও ভাবেনি। এই বয়সে কি না ওর জন্য ছেলে দেখা হয়েছে, বিয়ে নাকি ঠিক হয়ে গেছে আর খুব দ্রুত নাকি সেই বিয়ে হয়েও যাবে, এইসব কি? ওর ভাই অভিনবের তো এখনো বিয়ে ঠিক হলো না, তার আগেই ওকে কেন বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে? এটা তো রীতিমতো অন্যায়। ও তো জানতো তোর মা বাবা এরকম না, তাহলে আজকে এসব কি আর কেন হলো? মা, এইসব কি শুনছি? আমাকে নাকি কারা দেখতে আসবে, আর তোমরা নাকি আমার বিয়ে দিয়ে দিবে। বিয়ে দিব? আর এইসব নিশ্চয়ই তোকে অভিনব জানিয়েছে। এইগুলো সম্পূর্ণ ভুল বুঝলি তো। তোকে বিয়ে দিব না, এখনই শুধুমাত্র এনগেজমেন্ট করিয়ে রাখবো, অর্থাৎ তোকে একজনের কাছে ভাগ দিয়ে রাখবো। বিয়েটা পরে হবে, তুই আগে পড়াশোনাটা শেষ করে নে, তারপরে। একা গাল ফুলাল। হাতে থাকা ব্যাগটা রীতিমতো ছুঁড়ে সোফায় রাখল। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে মা? এসব কি বলছো তুমি আমাকে? হুট করে কথা নেই বার্তা নিয়ে এসে শুনছি আমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে আর পরে নাকি বিয়ে হবে। জানি না শুনি না, একজন অচেনা ছেলেকে কোথা থেকে খুঁজে পেয়েছো আর তাকে আমার বাগদত্তা বানিয়ে দিচ্ছ, এইসব আমি মানছি না।
যার সাথেই তুমি আমার যা কিছু ঠিক করে থাকো কিনা আমি এসব জানি না, তুমি এখন এগুলো ক্যান্সেল করবে? আমি কি তোমার কোনো কিছুতেই নেই? বাবা কোথায়? আমি বাবার সাথে কথা বলবো। বাবা এই অন্যায়টা কিভাবে হতে দিচ্ছে? একার মা মেয়ের রাগের কারণ বুঝতে পারলেন, এজন্য মেয়েকে আরো বেশি বকাবকি করলেন না, বরং শান্তভাবেই বললেন, তোর বাবা আর কি বলবে, সম্বন্ধ তো তোর বাবা নিজেই এনেছে। একার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, ওর বাবা তো নিজে একটা ইউনিভার্সিটির টিচার, এমনকি এটা ওর বাবা জানতো যে ও ওর বাবার ভার্সিটিতে ভর্তি হতে চায়, পড়তে চায়, সেখানে এইভাবে হুট করে বিয়ে ঠিক করে ফেললে ওর বাবা ওকে না জানিয়ে। একা আর কোনো কথা না বাড়িয়ে ওর বাবার রুমের দিকে ছুটল। ওর বাবাকে বসে থাকতে দেখে ওর বাবাকে সবটা খুলে বলল যে কেন এমন করছে বা কি করছে, রীতিমতো কান্না করে দিল, কিন্তু ওর বাবার কোনো কথাই শুনল না। মেয়ের চোখ মুছিয়ে দিয়ে উনি বলল, তাড়াতাড়ি করে তৈরি হয় নিতে। আর এদিকে একার যেন দম বন্ধ লাগছে, আর কিছুই বলতে পারছি না যে কি করবে। আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর মা ওকে ঘর থেকে নিয়ে গিয়ে সাজাতে চলে গেলেন। একার চোখের পানি একটুও থামছে না, ও বিয়ে করবে সেটাও জানতো, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করবে এটা তোর জানা ছিল না। তবে সবথেকে বেশি খারাপ লাগছে ওর মা বাবা যখন ওর মনের কথা বুঝতে পারছে না, ওর মা বাবাকে একটু বুঝতে পারছে না যে ওইসব কোনো কিছুতেই রাজি না। মা আমি বিয়ে করব না, প্লিজ না। একার মা নিরুত্তর। একাকে সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে যাওয়া হলো, তার সামনে একটা বড় ঘোমটা দিয়ে রাখা হয়েছে, তাই একা দেখতে পারছে না সামনের মানুষটাকে ঠিক করে। এমনকি ওর দেখার ইচ্ছা করছে না, ও তো এখনই সবার সামনে চিৎকার করে বলে দেবে যে ওই বিয়েটা করবে না। তখন ও দেখবে কিভাবে ওর মা বাবাকে জোর করে বিয়ে দেয়। দরকার পড়লে নিজের নামে দু একটা কুৎসা রটিয়ে দেবে, কিন্তু তবুও বিয়ে সে এখন করবে না, কিছুতেই না। তাহলে একা মা এইবার মুখটা দেখাও। বড় মামা? গলাটা তো ওর বড় মামারই। এখানে তখন মাথা নিচু করেছিল, মাথা উঁচু করে দেখল যে শুধু ওর বড় মামা না, ওর বড় মামি, মেজো মামি, মেজো মামা, ওর নানি সবাই একসাথে এখানে এসেছে। এমনকি গালিব আর গুলজার একসাথে বসেও আছে। তবে জানিম আসেনি, ও নেই এইখানে, হয়তো কোনো কারণে ব্যস্ত। একা অবাক গলায় জিজ্ঞাসা করল, তোমরা এইখানে? একার নানি মুচকি হেসে বললেন, আমরাই তো থাকবো রে হতচ্ছাড়ি, আমরাই যে তোর শ্বশুর বাড়ির লোক, হবু শ্বশুর বাড়ির লোক। একা হা করে ফেলল মুখ। শ্বশুরবাড়ি মানে? একার মা হাসলেন, হ্যাঁ রে একা, তোর ভয় পাওয়ার কোনো কারণই নেই। তোর মামা বাড়ি এখন তোর শ্বশুরবাড়ি হয়ে যাচ্ছে। কালকে তোর বাবা তোর মামা ওদের সাথে কথা বলতে গিয়ে এই কথাগুলো ফাইনাল করে এসেছি। কিভাবে কি হয়েছে আমি নিজেও জানতাম না, তবে বড় ভাইয়ের প্রস্তাবে আমি নিজেও অনেক রাজি, বাড়ির সবাই রাজি, তাই আমিও আর নিষেধ করিনি। আজকেই এনগেজমেন্ট করে রাখবো ভাবছি। একা মূলত অবাকের থেকে বেশি বিভ্রান্ত পড়ে গেছে যে ওর বিয়েটা ঠিক কার সাথে ঠিক করা হয়েছে। যেহেতু বড় মামা কথা দিয়েছে, তাহলে নিশ্চয়ই গালিব ভাইয়ের সাথে হওয়ার কথা। যদিও গালিব একার ক্রাশ ছিল, কিন্তু তবুও ক্রাশ হয়তো ভালো লাগা পর্যন্তই সীমাবদ্ধই থেকে গেছে, ভালোবাসা পর্যন্ত যায়নি। ও তবুও একবার খতিয়ে দেখতে চাইলে, এই জন্য ও অপেক্ষা করতে লাগল যে ওকে ঠিক আংটি থেকে পরায়, কিন্তু ওর আশায় দাঁড়িয়ে দিয়ে দুর্ভাগ্য সাথে ওকে আংটি পরিয়ে দিল ওর হবু দাদি শাশুড়ি, অর্থাৎ ওর নানি। এইবারও একা বুঝতে পারল না যে আসলে বরটা কে। পরিবারের মধ্যে বিয়ে হওয়ায় তার কোনো আপত্তি নেই ভাই, এই বাড়িতে বিয়ে করে তার কোনো আপত্তি নেই, তার প্রশ্ন হচ্ছে বরটা আসলে কে। এইখানে যদি জিজ্ঞাসা করি তাহলে তো সবাই হাসবে, বলবে যে বরের নাম না জেনেই বরের আংটি পরে বসে আছে। পরে না হয় মা বাবা কিংবা অভিনব ভাইয়াকে জিজ্ঞাসা করে নেওয়া যাবে। বিদায়ের সময় একার বড় মামা একার বাবার হাত ধরে বললেন যে উনাদের বাড়ির ছেলে উপর যেন ভরসা রাখে।
এই কথাই তো স্পষ্টভাবে প্রমাণিত যে বিয়েটা আসলে গালিবের সাথে। একবার হয়তো খুশি হওয়ার কথা, কিন্তু কেন জানি ওর ভীষণ ইচ্ছে করছিল এই বিয়েটা একবার আটকে যাক, আর সেই আটকানো যেন হয় গুলজারের হাত দিয়ে। আদৌ কি সেটা সম্ভব? একা সেখানে দাঁড়ালো না, সবার কথাবার্তার মাঝে এসে উঠে চলে গেল ছাদে। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বাতাসটাকে নিজের মধ্যে নিয়ে নিল। নিজেকে শান্ত করার চেষ্টা করো, নিজেকে বোঝানোর চেষ্টা করল সে নিজে কি চায় সেটা বোঝার চেষ্টা করল, কিন্তু সবকিছুই যেন একটা ইঙ্গিত দিচ্ছে যে ও চায় না বিয়েটা গালিবের সাথে হোক, মন থেকে হয়তো চাই বিয়েটা গুলজারের সাথে হোক। হয়তো এভাবে ঝগড়া করতে করতে কোনোভাবেই ভালো লেগে গেছে গুলজারকে। কিন্তু ওর কি আদৌ ভালো লাগে একাকে? ছোটবেলায় যখন তোর সাথে আমার দেখা হয়েছিল একবার, যখন নানা মারা যায় আর কি, তখন আমার মনে হয়েছিল যে তোকেই বিয়ে করা উচিত। কারণে সেই সময় তোর দুই ছুরিওয়ালা গোলগাল মুখের প্রেমে পড়ে গিয়েছিলাম আমি ছোটবেলায়, যদিও অতটা বুঝতে পারিনি, কিন্তু বড় হয়ে বুঝেছি। তারপর ওই দিন যখন প্রথমবার তোকে দেখলাম একটা ছেলের সাথে হাসাহাসি করতে করতে আসছে, তখন আরো বুঝতে পারলাম নিজের ভালোবাসার প্রগাঢ়তাটা। একা ঘাড় ঘুরিয়ে দেখল এইসব নিজের মনেই বকবক করে যাচ্ছে গুলজার, কিন্তু না হয়তো নিজের মনে, না হয়তো একাকে শোনাচ্ছে, কিন্তু এসব শুনি এখন লাভ কি? একার হয়তো খুশি লাগছে যখন বুঝতে পারছি যে ওর ভালোবাসার মানুষকেও ভালোবাসে, কিন্তু এখন তো সত্যি আর কিছু করার নেই। এখন যদি ভালোবাসাটাকে প্রশ্রয় দেওয়া হয় তবে দুই পরিবারের মধ্যে ঝামেলা তৈরি হয়ে যাবে। উপলব্ধিটা বড় একটু দেরি হয়ে গেল জানো তো। যদি আগেই তুমি কথাগুলো বুঝতে পারতে তবে হয়তো আজকে বিয়েটা আমার তোমার সাথে ঠিক হয়ে যেত। গুলজার ভ্রু কুঁচকে কে তাকালো। ঠিক হয়ে যেত মানে? তবে কার সাথে ঠিক হয়েছে তোর বিয়ে? একা বুঝতে পারল না কিছু, প্রশ্নবোধক দৃষ্টিতে সে নিজেও তাকিয়ে রইল। কি হলো বল? গালিব ভাইয়ের সাথে না? গুলজার গিয়ে একার পাশে দাঁড়াল। তুই কি সেটা চাস? একা দুই পাশের মাথা নাড়িয়ে না বলল। তুই কি চাস? কার সাথে বিয়ে হোক তোর? একা মুখ ঝুলিয়ে বলল। তোমার সাথে। আমার তোমাকে ভালো লাগে। গুলজার হাসল। মেয়েটা বোধহয় এখনো অনেক ছোট, যদি সেটা না হতো তবে এইভাবে নিজের মনের কথা কোনো রকম আটকে যাওয়া ছাড়াই বলে দিতে পারত না। মানুষ বড় যে নিজের মনের কথাগুলো বলতে ভীষণভাবে কুণ্ঠিত বোধ করে, যেমনটা ও নিজেও করেছিল। এত বড় একজন রাজনৈতিক মানুষ হওয়া সত্ত্বেও সে বলতে পারেনি একাকে কোনো কিছু। কিন্তু কালকে মনে হলো তার যে এই ব্যাপারগুলো আর চাপিয়ে রাখলে হয়তো বেশি দেরি হয়ে যাবে, তার উপর রাজনীতির অবস্থা ভালো না, হয়তো কোনো একটা দিক দিয়ে আক্রমণ আসবে, বেশি দেরি হয়ে যাবে না তো, এই ভয় কালকে ওর বড় আপুকে বলার পর। আর ওর বড় আপু সেই কথাটা ভীষণ গুরুত্বভাবে নেওয়ার কারণেই হয়তো আজকের এই দিনটা আসলো। তুই যেইটা চাস সেটাই হয়েছে। বিয়ের পাত্র আমি, আর কেউ না। গুলজার আর থামল না। যদিও সে লজ্জা পেয়েছে সেটা প্রকাশে আনল না, চলে গেল ছাদ থেকে একা। হয়তো বুঝল না গুলজারের লজ্জার কারণ। সে তো পুরো কিছু হা হয়ে থাকার পর নেই, জীবনে লাফিয়ে ওঠে, চিৎকার করল, নিজের মনের খুশি প্রকাশ করল। ঠিক এভাবেই শুরু হয়েছিল ওদের সংসারে সূত্রপাত, ওদের বিয়ে, ওদের প্রেম। এরপর সব ভালোই চলছিল, কিন্তু একদিন নির্বাচনের সময় না, ঠিক নির্বাচনের 2 দিন আগে গুলজার বের হলে ওর উপর অ্যাটাক করা হয়। ওর গাড়ি কেউ টায়ার পাংচার করে দিয়েছিল, যার কারণে ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, আর এরপর ও কোমায় চলে যায়। সব শুনে নিপা ওকে কি বলবি সে নিজেও বুঝতে পারছে না। এখানে ওকে সান্ত্বনা দেবে নাকি ওর উপর রাগ দেখাবে, আসলে কি ধরনের আচরণ করা উচিত বুঝতে পারছে না। কোনো কিছুই যেন কারো হাত ছিল না। তবে একটাই প্রশ্ন নিপার মনে থেকে যায়, সেটা হলো একা কাউকে এসব জানায়নি কেন? প্রশ্ন করার আগেই এর উত্তর একা নিজেই দিয়ে দেয়।
আমি জানি তুই ভাবছিস যে আমি কেন এসব কিছু কাউকে জানাইনি, তবে কিছুটা হলেও তুই হয়তো ধারণা করতে পেরেছিস যে গুলজারের জীবনে কতটা সংকটময় হয়েছিল। ওই সময় আমি আসলে কাউকেই কিছু বলতে পারছিলাম না, কেন যেন মনে হচ্ছে এটা কাউকে বলতে গেলেই হয়তো ওর শত্রুরা জেনে যাবে, হয়তো এভাবে ব্যাপারটা ছড়িয়ে যাবে। আসলে সবাই জানে যে গুলজার আর বাঁচবে না মৃত্যুর মুখে, ও আর আমি চেয়েছিলাম সবাই যেন এটাই জানে, সত্যি কথাটা যেন কেউ না জানে। কারণ আমি চাইনি কোনোভাবেই যেন ওর উপর আবার অ্যাটাক হোক, ওর যে বাঁচার একটু হলেও সুযোগ ছিল সেটা যেন কেউ না জানুক, আর সেটাই হয়েছে। অবশেষে আমি জয়ী হতে পেরেছি। নিপা মুখ ভেঙচি দিয়ে বলল, এইবারের মতো তোকে আর কিছু বললাম না, থাক। একা হাসল। এইসব কথা আড়াল থেকে শুনছিল আরাব। সে দ্রুত নিজের বাসায় গেল। নিজের বাবাকে অনবরত ডাকতে লাগল। ওর বাবা বের হতেই উনার মুখে প্রশ্ন ছুড়ে দিল, গুলজার কি সেই ছেলে যে তোমার প্রতিদ্বন্দ্বী? তুমি কি তবে সে যে ওর অ্যাক্সিডেন্ট করিয়েছিলে? এতদিন পর পুরনো কথা শুনতে পেয়ে কেমন যেন ভয় ভয় অনুভব করতে লাগল আরাবের বাবা। তুই এইসব কি বলছিস? আরাব পাল্টা প্রশ্ন করবে তার আগেই সেইখানে চলে আসলো গুলজার। শুধু ও একা না, সাথে আছে অনেকগুলো পুলিশ। যদিও এখন ক্ষমতা সম্পূর্ণ আরাবের বাবার, কিন্তু তবুও উনি ঘাবড়ে যেতে লাগলেন। আগে কোনো দিন এরকমভাবে ঘাবড়াতে নিজের বাবাকে দেখেনি আরাব। কিন্তু গুলজারকে চেনে না সে, শুধু নাম শুনেছে। এ কি আপনার এখানে কেন পরিষদে যান, আর সাথে এই লোকটাই বা কে, আর এভাবে আমার বাবার ঘরে হুট করে ঢুকে গিয়েছেন কি জন্য? পারমিশন নিয়েছেন আপনারা? জানেন না বাবার কতটা সিকিউরিটি প্রয়োজন, একটা লোককে ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন। যদি কোনো সমস্যা হয় তার দায় কি আপনার নেবেন? আপনারা হয়তো মাঝে মাঝে ভুলে যান আমার বাবা একজন স্বনামধন্য মন্ত্রী। গুলজার বাঁকা হাসল। হাই মিস্টার আরাব, আপনি তো আমার নিকট প্রতিদ্বন্দ্বী। আমি হলাম গুলজার, গুলজার আসহাব। নাম শুনেছেন নিশ্চয়ই নিজের বাবার কাছে। আর না শুনলে নিজের বাবাকে একটু আরও বিস্তারিতভাবে জিজ্ঞাসা করেন যে আমি কে। উনি হয়তো আপনাকে আমার পুরো পরিচয়টা একবারেই দিয়ে দিতে পারবে। এমন কেউ নেই যে আমায় চিনে না, আর আমার এই জীবনের জন্য দায়টা কে? গুলজার। হ্যাঁ, এইটাই তো একার স্বামী, ওর ভালোবাসার ভালোবাসা। এত বছর পর জীবিত হয়ে আমার এখানে এসেছো কেন ঝামেলা করতে তুমি গুলজার? তোমার সাথে যা আমার সম্পর্ক ছিল সেটা তো বহু আগে শেষ হয়ে গেছে, কারণ আমি ক্ষমতা পেয়ে গেছি। এখন তো আর কোনো সমস্যা নেই, তাহলে তুমি কেন এসেছি এখানে আমাকে বিরক্ত করতে? চলে যাও। আসলে কি বলুন তো, জীবিত হওয়ার পর যে আমাকে এতদিন মৃত বানিয়ে রেখে দিয়েছিল তার সাথে দেখা করার লোভটাকে আর সামলাতে পারলাম না। তাই তো স্পেশাল পারমিশন নিয়ে পুলিশ সহ প্রমাণ মোতাবেক এখানে চলে এসেছি, আর সাথে অ্যারেস্ট ওয়ারেন্টও নিয়ে এসেছি। সেই দিন যে কাজটা আমি অপূর্ণ করে রেখেছিলাম সেই কাজটা আজকে পূরণ করব। একটুও দেরি করিনি আপনার কাছে, এবার আপনার কাছে পৌঁছাতে। অবাক হয়েছেন নিশ্চয়ই। অবাক হওয়ার মতনই তো কথা, অবশ্যই। যেহেতু আপনার ছেলেও আছে তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাক। পুলিশ অফিসারের দিকে তাকিয়ে, কি বলুন অফিসার, শুরু করুন তাহলে। পুলিশ অফিসার সম্মতি দিয়ে কিছু কাগজ বের করে দেখালেন, সাথে কিছু ফাইল দেখালেন। আরাব সেইগুলো অফিসারের থেকে নিয়ে দেখতে লাগল। তার হাত কাঁপতে থাকল। শুধু তার ভয়েজ রেকর্ড দিয়ে প্রমাণ নয়, বরং তার বাবা কাকে কখন কিভাবে খুন করেছে তার ছবিও আছে এখানে। হয়তো পেন ড্রাইভের মধ্যে কিছু রেকর্ডিং আছে। এগুলো নিয়ে আমি সেদিন আসছিলাম পুলিশের কাছে উনার দুর্নীতির প্রমাণ দেওয়ার জন্য।
কিন্তু তার আগেই উনি আমার অ্যাক্সিডেন্ট করিয়ে আমাকে অজ্ঞান করে রেখে দেবে বহু বছরের জন্য। আমার যেন আর কিছু মনে না থাকে, কিছু করার না থাকে। কিন্তু এখন যখন সব ঠিক হয়ে গেছে, আমি বেঁচে ফিরেছি, উপরওয়ালা আমাকে বাঁচিয়ে দিয়েছে, তাই আমার এইটুকু কর্তব্য যে আমি আমার অপূর্ণ কাজ পূরণ করি। আরাব কেবল বাবার দিকে এক নজর চাইল। উনাকে কিছু বললেন না। অফিসার উনাকে টানতে টানতে নিয়ে গেল, যদিও উনি নিজের ছেলেকে ডাকলেন, কিন্তু উনার ছেলে কোনো সাড়া দিল না, বরং উনার ছেলের চোখে দেখেছেন উনার জন্য ঘৃণা। তারপর উনি আর নিজেকে আটকানোর সাহস পেলেন না, না পারলে অফিসারকে থামিয়ে বলতে যে আমার ছেলেগুলো আমাকে বাঁচাবে। গুলজার মুচকি হেসে বেরিয়ে যেতে নিলে কিছু একটা মনে করে পিছু ফিরে আসে। পরে নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী আপনি, তাই না নিজের বাবার পথে হাঁটবেন না, সৎ পথে নির্বাচনটা করুন। যদি জয়ী হন তবে অবশ্যই ভবিষ্যতে আপনার কোনো রকম সমস্যা আমি করব না, বরং আপনার এগিয়ে যাওয়ার পথে হতেও পারে আমি আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে গেলাম। আরাব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তার আর প্রয়োজন নেই গুলজার। আমি আজকেই বিদেশে চলে যাব। আমার ছোট ভাই তো সেখানে অনেক আগেই চলে গেছে, আর এখন আমিও চলে যাব। এই দেশে আর থাকার কোনো প্রয়োজন নেই, বাবার মুখ আর দ্বিতীয়বার দেখতে চাই না। যদি এখানে থাকি তবে বাবাকে হয়তো দেখতে যাব বা দেখার ইচ্ছা করবে। আশেপাশের মানুষের কটু কথা হয়তো আমাদের অনেক কিছু মনে করিয়ে দেবে, আর এসব নির্বাচনে তো আমি আরও যেতে চাই না। যা হয়েছে এরপর আর এমনিতেও আমার আগ্রহ ছিল না, কিন্তু বাবার জোড়াজুড়িতে আমি রাজি হয়েছিলাম। কিন্তু আপনি এখন এসেছেন, অবশেষে আমি মুক্তি পেলাম। ধন্যবাদ আপনাকে। নিজের ভালোবাসার মানুষকে দেখে রাখবেন। মেয়েটা খুবই ভালো, আপনার অপেক্ষায় এতদিন নিঃস্বার্থভাবে বসেছিল। আরাভের কথাগুলো আটকে যাচ্ছিল। বোঝা গেল সে কান্না লুকিয়ে কথাগুলো বলছে। গুলজার কিছু বলল না, বেরিয়ে আসলো সেইখানে থেকে। সে জানে যে এই ছেলের একার প্রতি একরকমের অদ্ভুত টান ছিল। এক কথায় সেটাকে হয়তো ভালোবাসা বলা যায়, কিন্তু একা তো বহু আগেই তার ভালোবাসা হয়ে গেছে। সে তো আর পারবে না তাকে অন্য কাউকে এড়িয়ে দিতে, তাই এই স্যাক্রিফাইসটা আরাভেরই করতে হতো। বাসায় প্রবেশ করতেই একা ঝাপটে ধরল গুলজারকে। কোথায় ছিলে তুমি? গুলজার মুচকি হাসল। আশেপাশে তাকিয়ে দেখল ওর মা, ভাই বোন, ফুপি ফুপা সবাই আছে। ইশারায় একাকে এদেরকে দেখিয়ে দিল। একা সবকিছু বুঝতেই ছুটে সরিয়ে গেল, আর তার গালগুলো লজ্জায় লাল হয়ে গেল। আমি একটা কাজ করতে গিয়েছিলাম, আর আমি এখন সম্পূর্ণ সুস্থ। হাসপাতালে থাকতে আর ইচ্ছা করে না, তাই চলে আসলাম তোমাদের কাছে। পরিবারের কাছে থাকার থেকে বড় সেবা আর বোধহয় কোনো কিছু হতে পারে না। তারপর সবাই গুলজারের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলল, আর একা উপরে নিজের ঘরের দিকে চলে গেল। সবার সাথে কথা শেষ হতেই গুলজার ঘরে গেল। একা দাঁড়িয়ে আছে বারান্দায়। গুলজার ডাকতেই একা সেই দিকে তাকাল। তারপর প্রশ্ন ছুড়ে দিল, তোমার এই ক্ষতির কারণ কি তবে আরাভের বাবা? কিন্তু আরাব বোধহয় ভালো, তাই না? গুলজার একার পাশে দাঁড়াল। সে জানে নিপা এইসব তাকে বলেছে, হয়তো আরাব যাওয়ার আগে সব জানিয়েছে নিপাকে। এইসব বাদ দাও, এখন আমরা সামনের দিকে শুধু এগোব। আমাদের অপেক্ষার প্রহর শেষ। এখন কেবল সবকিছু নিজের মতন দ্বিতীয়বার গড়ে তোলার পালা। ভালোবাসি। একা বুঝতে পারল গুলজার হয় তাকে কোনো কিছু বলতে যাচ্ছে না, তবে যাই হোক সেও আর কোনো কিছু জানতে চায় না। নিপা অনেকবারই তাকে বলে দিয়েছে যেন সেও এসব ভুলে যায়। তাই এইসব পুরনো কথা মনে করে সেও আর নিজের মন মানসিকতা নষ্ট করতে চায় না। একাও গুলজারকে জড়িয়ে ধরল, আর উত্তর দিল, আমিও ভালোবাসি। সমাপ্ত।